একটা গরিব ছেলের সবচেয়ে বড় অপরাধ কি ছিল জানেন? সে সত্যি কথা বলার সাহস করেছিল। যে মেয়েটাকে পুরো কলেজ রানীর মতো সম্মান করত, সেই মেয়েই একদিন তার জীবনে এমন এক কালো দাগ লাগিয়ে দিল, যেটা মুছতে গিয়ে তাকে হারাতে হলো নিজের সম্মান, স্বপ্ন, এমনকি পরিবারের শেষ আশাটাও। কিন্তু প্রশ্ন হল, একটা নির্দোষ ছেলেকে ফাঁসানোর জন্য কেউ কতটা নিচে নামতে পারে? আজকের এই গল্পে আপনি দেখবেন ক্ষমতা, টাকা আর প্রতিশোধের খেলায় কিভাবে একটা নিরীহ ছেলেকে বানানো হয়েছিল চোর আর অপরাধী। আর বিশ্বাস করুন, শেষের সত্যটা জানার পর আপনার রক্ত ফুটতে বাধ্য। সেই নির্দিষ্ট দিনটির মধ্যাহ্নেই বিশ্ববিদ্যালয়ের মূল প্রেক্ষাগৃহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৃহৎ সেমিনারের আয়োজন করা হয়েছিল। উক্ত মহতী অনুষ্ঠানে মহানগরীর নামিদামি শিল্পপতি ও বিশিষ্ট নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা চূড়ান্ত ছিল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অহনার অত্যন্ত প্রভাবশালী পিতা স্বয়ং সেখানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলঙ্কৃত করেছিলেন। অহনা এই বিশেষ দিনটির সফলতার জন্য দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিল, কারণ সে তার পিতার সম্মুখে নিজের শ্রেষ্ঠত্ব ও যোগ্যতা প্রমাণ করতে মরিয়া ছিল। সে একটি চমৎকার ও তথ্যবহুল স্লাইড প্রেজেন্টেশন তৈরি করেছিল এবং অত্যন্ত দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে শুরু করল। উপস্থিত সকল শ্রোতা ও বিচারক মণ্ডলী অত্যন্ত মনোযোগ সহকারে তার প্রতিটি কথা শুনছিলেন এবং করতালির মাধ্যমে তার ভূয়সী প্রশংসা করছিলেন। ঠিক তখনই আচমকা পেছনের আসন থেকে একটি শান্ত কিন্তু ভীষণ স্পষ্ট ও বজ্রকঠিন কণ্ঠস্বর পুরো প্রেক্ষাগৃহে প্রতিধ্বনিত হয়ে উঠল। অয়ন নিজের আসন ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছিল এবং সে সকলের সামনে অহনার উপস্থাপিত একটি অত্যন্ত মৌলিক অর্থনৈতিক তত্ত্বের মারাত্মক ভুল ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে পুরো প্রেক্ষাগৃহ জুড়ে এক পিনপতন নীরবতা নেমে এলো। অয়ন কেবল ভুলটিই ধরিয়ে দিল না, বরং অকাট্য যুক্তি, সঠিক তথ্য ও পরিসংখ্যানের সাহায্যে নিজের বক্তব্যকে এমনভাবে প্রমাণ করল যে সেখানে উপস্থিত সমস্ত অধ্যাপক এবং প্রধান অতিথিরাও তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রশংসা করতে বাধ্য হলেন। এই ঘটনাটি অহনার আভিজাত্যে এক বিরাট ও চূর্ণকারী আঘাত ছিল। মঞ্চের মাঝে দাঁড়িয়ে থাকা অহনার ফর্সা মুখমণ্ডল তীব্র ক্রোধ ও চরম লজ্জায় লাল হয়ে উঠেছিল। সামনের সারিতে বসে থাকা তার পিতা চারপাশের মানুষের ফিসফিসানির মাঝে নিজের মাথা অপমানে নিচু করে নিয়েছিলেন। অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ার পর প্রেক্ষাগৃহের নেপথ্যে অবস্থিত একটি নির্জন ও শূন্য ভিআইপি কামরায় অহনার বাবা চরম ক্ষোভে তার গালে একটি সজোরে চর কষিয়ে দিলেন। সেই নির্জন ঘরে চরের শব্দটা যেন দেওয়ালে লেগে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি অহনার ওপর তীব্র কণ্ঠে চিৎকার করে উঠলেন যে সে আজ পুরোসুধী সমাজ এবং তাদের ব্যবসায়িক অংশীদারদের সামনে তাদের বংশের মর্যাদাপূর্ণ সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। পিতার সেই ভয়াবহ ক্রোধের আগুন সেখানেই নির্বাপিত হল না। তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাকে সতর্ক করে দিলেন যে অহনা যদি কোনোভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেই স্কলারশিপ অর্জন করতে ব্যর্থ হয়, তবে তিনি চ্যাটার্জি পরিবারের সাথে তার ঠিক হওয়া বিয়েটি তৎক্ষণাৎ বাতিল করে দেবেন। ঋত্বিক চ্যাটার্জি, যে কিনা ওই কলেজেরই সুযোগ্য প্রিন্সিপালের পুত্র ছিল, সেই ছিল অহনার বাগদত্তা। পিতা আরও হুমকি দিলেন যে তিনি তার সমস্ত বিলাসবহুল ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ করে দেবেন এবং তাকে পৈতৃক সম্পত্তি থেকে সম্পূর্ণ বেদখল করে দেবেন। এই কঠিন বাক্যগুলো শোনার পর অহনার পায়ের তলার মাটি যেন এক নিমেষে সরে গেল। তার আজন্মের সমস্ত অহংকার এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চোখের জল মুছতে মুছতে অহনা অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলো। তার অন্তরে তখন অয়নের প্রতি তীব্র প্রতিশোধ ও ঘৃণার এক লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিল। সে সোজা পা বাড়াল ঋত্বিকের অভিমুখে, যে কলেজের ক্যাফেটেরিয়ার পেছনের নির্জন জায়গায় তার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অহনা ঋত্বিককে তার পিতার দেওয়া সেই ভয়ঙ্কর হুমকির সমস্ত বিবরণ সবিস্তারে জানাল। ঋত্বিক নিজেও অয়নের ওপর ভীষণ রকম বিরক্ত ও ক্ষিপ্ত ছিল, কারণ অয়নের অসামান্য মেধার ছায়ায় তার নিজের কোনো আলাদা গুরুত্ব বা অস্তিত্ব তৈরি হতে পারছিল না। তখন দুজনে মিলে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল যে এবার এই চরম দরিদ্র পোকাটাকে চিরতরে পিষে ফেলার উপযুক্ত সময় চলে এসেছে। ঋত্বিক তৎক্ষণাৎ একটি অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর কুটিল নীল নকশা তৈরি করে ফেলল। সে অহনার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে সান্ত্বনা দিয়ে বলল যে তারা অয়নকে এমন এক শিক্ষা দেবে যার ফলে সে স্কলারশিপ তো দূরের কথা,
সারা জীবনে কখনো সমাজ বা কোনো মানুষের সামনে মুখ দেখানোর যোগ্যতাই রাখবে না। ঋত্বিকের বাবা স্বয়ং প্রিন্সিপাল হওয়ার সুবাদে কলেজের সমস্ত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা তাদের সম্পূর্ণ হাতের মুঠোয় ছিল। তারা সেই সহায় সম্বলহীন এবং নিরীহ ছাত্রের জীবনকে এক চরম আঘাতে সম্পূর্ণরূপে ধ্বংস করার মনস্থির করে ফেলেছিল। তাদের দুজনের চোখের কোণে এক আদিম ও ভয়ঙ্কর ষড়যন্ত্রের ক্রূর চমক স্পষ্ট রূপ ধারণ করেছিল। অপরপক্ষে তার বিরুদ্ধে চলা এই সমস্ত মরণফাঁদ ও বিপজ্জনক ষড়যন্ত্রের বিষয়ে সম্পূর্ণ অসচেতন থেকে অয়ন নিজের পড়াশোনায় মগ্ন ছিল। সে প্রতি রাতে সেই নোংরা ধাবায় এঁটো থালা বাসন মাজত, ক্ষুধার্ত গ্রাহকদের টেবিলে খাবার পরিবেশন করত এবং তারপর চরম ক্লান্তিতে ভেঙে পড়া শরীর নিয়ে সকালে সোজা কলেজের ক্লাসে চলে আসত। নিজের জন্য নতুন বই কেনার মতো যৎসামান্য আর্থিক সামর্থ্যও তার ছিল না। অতএব সে লাইব্রেরির পুরনো ও জীর্ণ বইগুলো ঘেটেই নিজের নোট তৈরি করে নিত। সমস্ত কষ্টের মাঝে তার কেবল দিদিমার সেই বাৎসল্য মাখা হাসিমুখের কথা মনে পড়ত, যখন তিনি তার মাথায় হাত রেখে অনেক বড় মানুষ হওয়ার আশীর্বাদ দিতেন। অয়ন খুব ভালো করেই জানত যে এই স্কলারশিপটি পাওয়া তার এবং তার পরিবারের অস্তিত্বের জন্য এক জীবন মরণ প্রশ্ন। দেখতে দেখতে দিনগুলো খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছিল এবং পরীক্ষার চূড়ান্ত ক্ষণটি ঘনিয়ে আসছিল। অয়ন তার সমস্ত মানসিক শক্তি ও মনোযোগ নিজের ছেঁড়া বইয়ের পাতার ওপর নিবদ্ধ করে রেখেছিল। তার অবচেতন মনে এমন একটা অনুভূতি হচ্ছিল যে তার আজীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যটি এবার মাত্র কয়েক কদম দূরে অবস্থান করছে। কিন্তু তার এই বিষয়ে বিন্দুমাত্র পূর্বধারণাও ছিল না যে নেপথ্যে তার বিরুদ্ধে কতটা ভয়ঙ্কর ও অন্ধকার ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। ঋত্বিক এবং অহনা তাদের মোক্ষম চালটি চালার জন্য একদম উপযুক্ত সময়ের প্রতীক্ষায় দিন গুনছিল। তারা এমন এক দুর্ভেদ্য জাল বিছোচ্ছিল যা থেকে অয়নের পক্ষে জীবন্ত বের হওয়া প্রায় অসম্ভব এক ব্যাপার ছিল। ঋত্বিক অত্যন্ত চতুরতার সাথে এক সুযোগে তার পিতার ব্যক্তিগত অফিসের ডুপ্লিকেট চাবিটি চুরি করে নিজের জিম্মায় নিয়ে নিয়েছিল। সে খুব ভালো করেই জানত যে আসন্ন পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র ওই গোপনীয় অফিসেরই একটি লোহার আলমারিতে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা থাকে। সে অমাবস্যার রাতের অন্ধকারে কলেজের প্রধান নিরাপত্তারক্ষীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সমস্ত সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ করিয়ে দিয়েছিল। এটি এমন একটি দুঃসাহসিক পদক্ষেপ ছিল যা কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে কল্পনা করাও অসম্ভব ছিল। কিন্তু ঋত্বিকের জন্য তার পিতার ক্ষমতার প্রভাবের কারণে এটি অত্যন্ত সহজ একটা কাজ ছিল। অহনাও নিজের অংশের নিখুঁত ভূমিকা পালনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। সে তার সিন্দুক থেকে সবচেয়ে দামি এবং সুপরিচিত হীরার হারটি বের করে নিজের ব্যাগে সযত্নে রেখে দিয়েছিল। এটি সেই বহুমূল্য নেকলেস ছিল যা তার পিতা তাকে বিগত জন্মদিনে উপহার হিসেবে প্রদান করেছিলেন এবং যার আর্থিক মূল্য ছিল কয়েক লক্ষ টাকার ওপরে। অহনা জানত যে যখন এই রাজকীয় নেকলেস অয়নের ছেঁড়া ঝোলার ভেতর থেকে উদ্ধার করা হবে, তখন কেউই ওই হতদরিদ্র ছেলেটির নির্দোষ হওয়ার আকুল আকুতিকে বিশ্বাস করবে না। তার অহংকার এবং সুতীব্র রাগ এবার একটি অত্যন্ত নিষ্ঠুর ও ঠান্ডা মাথার অপরাধমূলক ষড়যন্ত্রে রূপান্তর লাভ করেছিল। পরীক্ষার পূর্ববর্তী রাতে অয়ন লাইব্রেরির শেষ ঘণ্টা বাজা পর্যন্ত টেবিলে বসে অবিরাম পড়াশোনা করছিল। অতিরিক্ত পরিশ্রমে তার চোখের কোণ লাল হয়ে উঠেছিল এবং তীব্র মাথা ব্যথায় মস্তকটি ফেটে যাচ্ছিল। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির টানে সে কিছুতেই হার মানল না। সে তার নিজের তৈরি সমস্ত খাতা ও নোট শেষবারের মতো ঝালিয়ে নিল এবং নিজের কাঙ্ক্ষিত সাফল্যের জন্য পরমেশ্বরের কাছে দুহাত জোড় করে প্রার্থনা করল। যখন সে লাইব্রেরির কক্ষ থেকে ধীর পায়ে বের হল, তখন পুরো কলেজ প্রাঙ্গণ একদম নিস্তব্ধ ও শুনশান ছিল। চারিদিকে শীতল হাওয়া বইছিল এবং তার মনে এমন এক শুভ অনুভূতি হল যেন আগামীকালের উদীয়মান সূর্য তার জীবনে একটি সম্পূর্ণ নতুন এবং আলোকোজ্জ্বল সকাল বয়ে নিয়ে আসবে। সে নিজের অবধারিত বিজয়ের ব্যাপারে মনের গভীরে অনেকখানি আশ্বস্ত ছিল। পরবর্তী দিন প্রত্যুষে কলেজের সামগ্রিক পরিবেশ অন্যান্য সাধারণ দিনগুলোর তুলনায় অনেকখানি ভিন্ন এবং এক অদ্ভুত উত্তেজনায় ভরপুর বলে মনে হচ্ছিল। সমস্ত শিক্ষার্থী নিজেদের শেষ মুহূর্তের পরীক্ষার প্রস্তুতিতে গভীরভাবে ডুবেছিল। অয়ন তার পুরনো ও মরচে পড়া সাইকেলে চড়ে যথাসময়ে কলেজে এসে পৌঁছালে। তার দু চোখের তারায় এক অদ্ভুত আত্মবিশ্বাস ও জয়ের চমক স্পষ্ট ফুটে উঠেছিল।
সে তার সাইকেলটিকে বরাবরের মতো একটি বিশাল নিম গাছের নিচে স্ট্যান্ড করে দাঁড় করালো এবং নিজের পুরনো জলের বোতলটি হাতে নিয়ে সোজা পরীক্ষা হলের অভিমুখে এগিয়ে গেল। তাকে করিডোর দিয়ে যেতে দেখে ঋত্বিক এবং অহনা অর্থপূর্ণ দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো এবং তাদের অধরে এক অত্যন্ত শয়তানি ও বিপজ্জনক ক্রূর হাসি খেলে গেল। পরীক্ষা হলের ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত, গম্ভীর এবং থমথমে। সমস্ত পরীক্ষার্থীরা নিয়ম মেনে নিজেদের নির্দিষ্ট সিটে বসে পড়েছিল। অয়ন নিজের জন্য নির্ধারিত আসনে বসল এবং মনের ভেতর একটি গভীর শ্বাস গ্রহণ করল। সে তার সাধারণ কলমটি বের করে খাতা ও প্রশ্নপত্র পাওয়ার অধীর অপেক্ষা করতে লাগল। ঠিক তখনই অহনা এবং ঋত্বিকও সেই কক্ষে প্রবেশ করল। অহনা ইচ্ছে করেই অয়নের ঠিক পাশের খালি সিটটি নিজের বসার জন্য বেছে নিল। যখন অয়ন বিনীত দৃষ্টিতে তার দিকে তাকাল, তখন অহনা চরম অবজ্ঞায় তাকে সম্পূর্ণ উপেক্ষা করল। ঋত্বিক নিজের সিট থেকে হঠাৎ উঠে হলের বাইরে চলে গেল, যেন সে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত বা জিনিসের জন্য অপেক্ষা করছিল। অহনা নিজের দামি ব্যাগটি অয়নের চেয়ারের একদম গা ঘেঁষে মেঝের ওপর রেখে দিয়েছিল। তার উৎকণ্ঠিত চোখ দুটো বারবার ক্লাসের মূল প্রবেশদ্বারের দিকে তাকাচ্ছিল। ঋত্বিক বাইরে বারান্দায় দাঁড়িয়ে অত্যন্ত নিচু স্বরে কারো সাথে মুঠোফোনে কথা বলছিল। এটি এমন এক প্রলয়ঙ্কারী ঝড় ছিল যা শুধু আছড়ে পড়ার অপেক্ষা করছিল। আর অয়ন তখনও সমস্ত কিছু থেকে উদাসীন হয়ে তার বইয়ের পাতার নোটগুলো মনে মনে আওড়াচ্ছিল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তার জীবনের সবচেয়ে অন্ধকার এবং ভয়ঙ্করতম দিনটির সূচনা হতে চলেছে। ষড়যন্ত্রে দাবার সমস্ত ঘুঁটি নিখুঁতভাবে নিজেদের জায়গায় বিন্যস্ত হয়ে গিয়েছিল। অয়নের উৎসুক নজর দেয়াল ঘড়ির টিকটিক কাঁটার ওপর স্থির ছিল। প্রতিটি সেকেন্ড তার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। সে জানত যে এই পরীক্ষায় অর্জিত প্রতিটি নম্বর তার অসুস্থ বৃদ্ধা দিদিমার সুচিকিৎসার জন্য একটি মজবুত ধাপ হিসেবে প্রমাণিত হবে। সে নিজের মনের মধ্যে সমস্ত জটিল সূত্র এবং অর্থনৈতিক তত্ত্ব আরও একবার ঝালিয়ে নিল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটি জোরে জোরে স্পন্দিত হচ্ছিল, কিন্তু এটি কোনো ভয়ের কারণে নয়, বরং এক বুক আশার আলোড়নে ছিল। সে চোখের সামনে এমন এক সোনালী স্বপ্ন দেখছিল যেখানে সে একজন মস্ত বড় মানুষ হয়ে নিজের পরিবারের সমস্ত অনটন চিরতরে শেষ করে দেবে। বিপরীত মেরুতে অহনার মস্তিষ্কে তখন শুধুমাত্র সুতীব্র প্রতিশোধের বিষাক্ত চিন্তাই আবর্তিত হচ্ছিল। তার মনে বারবার অয়নের সেই তীক্ষ্ণ কথাগুলো ভেসে উঠছিল, যখন সে ভরা মজলিসে সবার সামনে তাকে অপমানিত ও লাঞ্ছিত করেছিল। সে যে কোনো উপায়ে, হোক তা নীতিহীন, সেই অপমানের চরম প্রতিশোধ নিতে ব্যাকুল ছিল। তার মনের মধ্যে এই চিন্তার কোনো ভ্রুক্ষেপ বা অনুশোচনা ছিল না যে তার এই কুৎসিত ও মিথ্যে ষড়যন্ত্রের কারণে একজন সম্পূর্ণ নির্দোষ ও প্রতিভাবান মানুষের পুরো জীবনটা চিরতরে ছারখার হয়ে যাবে। মাত্রাতিরিক্ত আভিজাত্য, অর্থলিপ্সা এবং অহংকার তার চোখের ওপর এমন এক অন্ধত্বের পট্টি বেঁধে দিয়েছিল যাতে তার সমস্ত মানবিক বোধ, সহানুভূতি এবং পরম সত্যের কোনো অস্তিত্বই নজরে আসছিল না। পরীক্ষার চূড়ান্ত ঘণ্টা বাজতে আর মাত্র কয়েক মিনিট অবশিষ্ট ছিল। পরীক্ষা হলে উপস্থিত পরিদর্শক মহাশয় প্রশ্নপত্র বিলি করার উদ্দেশ্যে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। অয়ন ক্ষণিকের জন্য নিজের চোখ দুটি বন্ধ করল এবং তার প্রয়াত পিতামাতে স্মরণ করল, যারা অনেক বছর আগেই তাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একাকী ছেড়ে পরলোকে গমন করেছিলেন। সে মনে মনে নিজের আত্মার কাছে এই কঠিন শপথ গ্রহণ করল যে সে আজ নিজের শতভাগ উজাড় করে দেবে এবং এই পরীক্ষায় যে কোনো মূল্যে শীর্ষস্থানটি ছিনিয়ে আনবে। ঋত্বিক পুনরায় হলর রুমে প্রবেশ করল এবং সে নিজের আসনে বসতে বসতে অহনার দিকে একটি সূক্ষ্ম চোখের ইশারা করল। অহনা চোখের নিমেষে সেই সংকেতটি বুঝে নিল এবং নিজের ডেস্কে রাখা জলের বোতলটিকে ইচ্ছে করে সশব্দে নিচে ফেলে দিল। জল মেঝেতে গড়িয়ে ছড়াতেই সে অয়নের দিকে একদৃষ্টে হিংস্র চোখে তাকাল। এটাই ছিল সেই মোক্ষম সংকেত যার জন্য তারা এতক্ষণ চাতকের মতো অপেক্ষা করছিল। পুরো কাহিনী এখন এমন এক অন্ধকার মোড়ে এসে পৌঁছে গিয়েছিল যেখান থেকে পুনরায় ফেরার কোনো রাস্তাই অবশিষ্ট ছিল না। অয়নের জীবনের সমস্ত আশা, তার সততা, কঠোর পরিশ্রম এবং উজ্জ্বল ভবিষ্যৎ এবার এক অনন্ত ও গভীর অন্ধকারে নিমজ্জিত হতে চলেছিল। এমন এক প্রলয়ঙ্কারী ষড়যন্ত্রের সূচনা হতে চলেছিল যা পুরো কলেজ প্রাঙ্গণের ভিতকে এক ধাক্কায় নাড়িয়ে দেবে।
পরীক্ষা হলের ভেতরে এক পরম নীরবতা ছেয়ে গিয়েছিল এবং কেবল খাতার ওপর কলম চলার খসখস আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অয়ন নিজের সমস্ত মনোযোগ ও মেধা নিজের উত্তরপত্রের ওপর সম্পূর্ণ নিবদ্ধ করে রেখেছিল। তার হাতের কলমটি খুব দ্রুত গতিতে চলছিল, কারণ তার প্রতিটি কঠিন প্রশ্নের উত্তর খুব চমৎকারভাবে মুখস্থ জানা ছিল। অন্যদিকে অহনা বারবার নিজের আসনে চরম অস্থিরতা প্রকাশ করছিল এবং তার সন্দিগ্ধ নজর প্রবেশদ্বারের দিকে স্থির ছিল। তার নিজের পরীক্ষার বা উত্তরের কোনো পরোয়া ছিল না, বরং সে সেই ভয়ঙ্কর ও নাটকীয় পরিকল্পনাটি শুরু হওয়ার অধীর অপেক্ষায় প্রহর গুনছিল, যা অয়নের জীবনকে চিরতরে ধ্বংস করতে চলেছিল। অহনার জল ফেলে দেওয়ার কারণে ক্লাসরুমের নিস্তব্ধতায় কিছুটা মনোযোগ বিঘ্নিত হয়েছিল, কিন্তু এর আগে যে অন্য কোনো ছাত্র বা শিক্ষক কিছু আঁচ করতে পারতেন, পরীক্ষা হলের মূল ভারী দরজাটি অত্যন্ত জোরে এবং সশব্দে খুলে গেল। কলেজের প্রধান স্কোয়াড পরিদর্শক এবং কয়েকজন হট্টাকট্টা নিরাপত্তারক্ষী দ্রুত পায়ে হলের ভেতরে প্রবেশ করলেন। তাদের প্রত্যেকের চোখে মুখে এক চরম গাম্ভীর্য এবং সুতীব্র ক্ষোভ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। প্রধান পরিদর্শক মহোদয় উচ্চকণ্ঠে চিৎকার করে আদেশ দিলেন যে সবাইকে নিজের হাতের কলম তক্ষুনি টেবিলের ওপর নামিয়ে দেওয়া উচিত, কারণ তিনি এইমাত্র সুনির্দিষ্ট গোপন খবর পেয়েছেন যে এই ঘরে উপস্থিত কোনো এক চোর ছাত্র পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই লকার থেকে চুরি করে এনেছে। এই আকস্মিক ও নাটকীয় ঘোষণাটি শোনার সাথে সাথেই পুরো পরীক্ষা হলের ভেতর এক তীব্র হইচই ও গুঞ্জন পড়ে গেল। সমস্ত সাধারণ শিক্ষার্থী চরম বিস্ময়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। অয়ন নিজেও কিছুটা অবাক ও হতচকিত হয়েছিল, কিন্তু তার মনের কোণে কোনো প্রকার ভয়ের লেশমাত্র ছিল না, কারণ তার নিজের বিবেক ও চরিত্র একদম স্ফটিকের মতো পরিষ্কার ছিল। সে চুপচাপ নিজের নির্দিষ্ট আসনে বসে রইল এবং সে নিজের কলমটি শান্তভাবে টেবিলের ওপর রেখে দিল। প্রধান পরিদর্শক গার্ডদের দিকে হাত উঁচিয়ে ইশারা করলেন এবং তারা এক এক করে সমস্ত নিরীহ ছাত্রদের ব্যাগ ও ডেস্কের গভীর তল্লাশি নেওয়া শুরু করে দিল। ঋত্বিক বাইরে জানালার কাচের ওপার থেকে এসব দৃশ্য অবলোকন করছিল এবং তার ওষ্ঠকোণে এক অত্যন্ত শয়তানি, কুটিল ও পৈশাচিক হাসি খেলা করছিল। তল্লাশির কাজ চালাতে চালাতে নিরাপত্তারক্ষীরা ক্রমান্বয়ে অয়নের ডেস্কের একদম কাছাকাছি এসে পৌঁছে গেল। একজন কর্কশ চেহারার গার্ড অত্যন্ত নির্মমভাবে এবং চরম অভদ্রতার সাথে অয়নের সেই পুরনো ও তালি দেওয়া ছেঁড়া ব্যাগটি টেনে তুলল। অয়ন অত্যন্ত বিনম্র ও বিনীত গলায় পরিদর্শককে লক্ষ্য করে বলল যে তার এই হতদরিদ্র ব্যাগে কেবল কিছু পুরনো পাঠ্য বই এবং লেখার রাফ কাগজপত্র ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেই নিষ্ঠুর গার্ড তার কোনো আর্তনাদ বা কথাই কানে তুলল না। সে ব্যাগের চেইনটি এক ঝটকায় খুলল এবং তার ভেতরের সমস্ত যৎসামান্য জিনিসপত্র সবার সামনে মেঝের ওপর সশব্দে উপুর করে ঢেলে দিল। পুরনো ও মলিন বইগুলোর মাঝখান থেকে হঠাৎ একটি অত্যন্ত চকচকে ও দামি লাল রঙের মখমলের বাক্স এবং কিছু মোড়ানো জার্কস কাগজপত্র নিচে পড়ে গেল। প্রধান পরিদর্শক সঙ্গে সঙ্গে দ্রুত পায়ে এগিয়ে এসে সেই মোড়ানো কাগজপত্রগুলো হাত বাড়িয়ে তুললেন এবং সেগুলো উৎসুক চোখে খুলে দেখলেন। পরক্ষণেই তার চোখ দুটি বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল, কারণ সেই কাগজপত্র অন্য কোনো সাধারণ কাগজ ছিল না, বরং ওই দিনের চলমান পরীক্ষার আসল ও হুবহু প্রশ্নপত্র ছিল। এটা সচক্ষে দেখার পর হলে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চস্বরে নিজেদের মধ্যে কানাঘুষো ও কথা বলতে লাগল। অয়ন নিজের আসন থেকে বিদ্যুৎবেগে উঠে দাঁড়াল এবং চরম ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগল যে সে আসলেই জানে না যে এই নিষিদ্ধ কাগজপত্র তার ব্যাগের ভেতর কিভাবে প্রবেশ করল। সে ঈশ্বরের কসম খেয়ে বারবার আকুতি জানাল যে সে কোনো প্রকার চুরির সাথে যুক্ত নয়, কিন্তু সেই মুহূর্তে উপস্থিত কেউই তার এই সত্য কথায় বিশ্বাস করার মতো মানসিকতায় ছিল না। ঠিক তখনই প্রধান পরিদর্শক মেঝেতে পড়ে থাকা সেই উজ্জ্বল ও চকচকে লাল বাক্সটিকে নিজের হাতে তুলে নিলেন এবং সেটিকে সকলের সামনে সশব্দে খুললেন। বাক্সটি খোলার সাথে সাথেই তার ভেতরে সযত্নে রাখা একটি অত্যন্ত মূল্যবান এবং অনন্য সুন্দর হীরার নেকলেস হলের কৃত্রিম আলোয় চারিদিকে তীব্রভাবে চমকাতে লাগল। এটা দেখার সাথে সাথেই অহনা নিজের আসন থেকে অত্যন্ত জোরে আর্তনাদ করে চিৎকার করে উঠল। সে নিজের কাঁপতে থাকা তর্জনী ওই দেদীপ্যমান হারের দিকে তাক করল এবং ছল ছল চোখে কাঁদতে কাঁদতে বলল যে
এটা অবিকল সেই বহুমূল্য হার যা তার পিতা তাকে তার বিগত জন্মদিনে পরম স্নেহে উপহার হিসেবে প্রদান করেছিলেন। সে পুরো ক্লাসের সমস্ত শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলীর সামনে অয়নের দিকে সরাসরি আঙুল তুলে অভিযোগ আরোপ করল যে এই লোভী, গরিব এবং নিচু বংশের ছেলেটি সুযোগ বুঝে তার ব্যক্তিগত লকার থেকে তার অতি দামি হারটি চুরি করেছে। অহনার এই অতর্কিত ও জঘন্য মিথ্যে অপবাদ শুনে অয়নের পায়ের তলার মাটি যেন চিরতরে ধসে গেল। সে দুহাত জোর করে এবং ডুকরে কাঁদতে কাঁদতে হলের সবার কাছে কৃপা ও মিনতি করতে লাগল যে সে একজন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। এটা ঠিকই, কিন্তু সে কোনো অবস্থাতেই চোর বা অপরাধী নয়। সে কাতর গায়ে বলল যে সে তো এই অমূল্য হারের আসল দামের সঠিক আন্দাজটুকুও করতে পারবে না। মনের ভুলও চুরি করা তো তার পক্ষে কল্পনার অতীত এক ব্যাপার। সে নিজের আত্মপক্ষ সমর্থনে ও নির্দোষিতা প্রমাণে আরও অনেক যুক্তির অবতারণা করল, কিন্তু সেখানে উপস্থিত সমস্ত ধনকুবের ও উচ্চবিত্ত ছাত্রদের চোখে তার এই কান্নার জন্য শুধু তীব্র ঘৃণা, অবজ্ঞা এবং উপহাসের চাউনি দেখা যাচ্ছিল। তার জীবনের এই চরম দারিদ্র্যই যেন সমাজ ও আইনের চোখে আগেই তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। আচমকা অহনা তার এই ঘৃণ্য ও পৈশাচিক ষড়যন্ত্রকে আরও এক চরম বিপজ্জনক ও নোংরা স্তরে উন্নীত করে দিল। সে সকলের চোখের সামনে নিজের পরিহিত কলেজ ইউনিফর্মের কাঁধের দিকের অংশটি নিজের হাত দিয়ে অত্যন্ত জোরে টেনে ছিঁড়ে ফেলল। সে নিজের ধারালো নখ দিয়ে নিজেরই নরম চামড়াকে এমনভাবে নির্মমভাবে আঁচড়ে ও রক্তাক্ত করে নিল যাতে বাইরে থেকে দেখে অনায়াসেই মনে হয় যে কেউ তার সাথে জোর জবরদস্তি বা শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। তার এই অবিশ্বাস্য ও রোমহর্ষক কাণ্ড দেখে পরীক্ষা হলে উপস্থিত সমস্ত মানুষ সম্পূর্ণরূপে স্তব্ধ ও হতভম্ব হয়ে গেল। কারও মস্তিষ্কে এটা কিছুতেই বুঝে আসছিল না যে আসলে চোখের সামনে এসব কী ঘটে চলেছে। আর অয়ন আতঙ্কে ও চরম ঘামে সম্পূর্ণ ভিজে একাকার হয়ে গিয়েছিল। অহনা নাটকীয়ভাবে সেখানেই মেঝেতে লুটিয়ে পড়ল এবং জোরে জোরে ডুকরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে ক্রন্দনরত অবস্থায় অত্যন্ত করুণ ও আর্তস্বরে চিৎকার করে অভিযোগ করল যে অয়ন কেবল তার রাজকীয় মূল্যবান হাড়ি চুরি করেনি, বরং আজ সকালে যখন সে একাকী ফাঁকা করিডোর দিয়ে হেঁটে আসছিল তখন এই লম্পট জানোয়ারটা তাকে একা পেয়ে অশালীনভাবে স্পর্শ করার ও লাঞ্ছিত করার ঘৃণ্য চেষ্টাও করেছিল। সে কাঁপতে কাঁপতে বলল যে সে লোকলজ্জা ও চরম ভয়ে এতক্ষণ কাউকে কিছু বলতে সাহস পাচ্ছিল না। এই নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগটি এমন এক অমনোমোগ ও মারাত্মক মরণাস্ত্র ছিল যা অয়নের সমাজ বুকে বেঁচে থাকার সমস্ত পথ চিরকালের মতো অবরুদ্ধ করে দিয়েছিল। আমাদের এই সমাজের বাস্তবতায় যখন কোনো নারী এভাবে কাঁদতে কাঁদতে কোনো পুরুষের বিরুদ্ধে শ্লীলতাহানি বা ইজ্জতহানির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করে, তখন সাধারণ মানুষ চরম উত্তেজনায় প্রকৃত সত্য জানার বিন্দুমাত্র চেষ্টাও করে না। অহনার এই সুনিপুণ কান্না ও চোখের জল পুরো হলের ভেতরে উপস্থিত ছাত্রদের মনে রাগের এক ভয়ঙ্কর দাবানল জ্বালিয়ে দিল। এই শ্লীলতাহানির অসম্মানজনক কথা শোনার সাথে সাথেই ঋত্বিকের বেশ কিছু অত্যন্ত উদ্ধত, ধনী এবং প্রভাবশালী বন্ধু নিজেদের আসন থেকে হিংস্রভাবে উঠে দাঁড়াল এবং তারা অয়নকে চারদিক থেকে লোহার প্রাচীরের মতো ঘিরে ফেলল। তারা অয়নকে নিজের পক্ষে একটিমাত্র শব্দ উচ্চারণ করার ন্যূনতম সুযোগ না দিয়ে তার জীর্ণ জামার কলার শক্ত করে চেপে ধরল এবং তাকে পশুর মতো হিচড়ে ক্লাসের মাঝখানের ফাঁকা জায়গায় নিয়ে এলো। ওই বখাটে ধনী ছেলেরা অয়নের দুর্বল শরীরের ওপর একযোগে উপরচুপড়ি কিল, চড় আর লাথি বর্ষণ করতে শুরু করে দিল। তারা তাকে এক আদিম বন্য জানোয়ারের মতো অত্যন্ত নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে যাচ্ছিল। অয়নের চোখের চশমাটি ভেঙে টুকরো টুকরো হয়ে অনেক দূরে ছিটকে ছিটকে পড়ল এবং তার নাক ও মুখ গড়িয়ে ফিনকি দিয়ে রক্ত বইতে লাগল। সে তীব্র শারীরিক যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিয়ে কাতরাচ্ছিল এবং কোনো মতে নিজের মাথাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু ওই ক্ষমতাশালী বড়লোকদের আসুরিক শক্তির সামনে তার একা লড়াই করার মতো একটা উপায়ও অবশিষ্ট ছিল না। সবচেয়ে আশ্চর্যের ও পরিতাপের বিষয় এটিই ছিল যে সেখানে উপস্থিত কর্তব্যরত শিক্ষক এবং সশস্ত্র নিরাপত্তারক্ষীরাও এই উন্মত্ত ক্রুদ্ধ ভিড়কে প্রতিহত করার কোনো বিশেষ বা আন্তরিক চেষ্টা করছিলেন না। যেন তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অভাগা গরিবের ধ্বংসের তামাশা দেখছিলেন। অয়ন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এবং চারদিক থেকে বুট জুতোর লাথি এসে তার পাঁজরে বিঁধছিল।
সে তার মরণাপন্ন অসুস্থ দিদিমার দোহাই পেরে কসম খেয়ে কাঁদতে কাঁদতে অনবরত চিৎকার করে বলছিল যে সে সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অপরাধ করেনি এবং সে কোনো মেয়েকে কোনোদিন ছোঁয়া তো দূরের কথা, কুদৃষ্টিতেও তাকায়নি। কিন্তু তার সেই যন্ত্রণায় কাঁপতে থাকা কণ্ঠস্বর, ওই পাষণ্ড ছেলেদের উচ্চস্বরের গালিগালাজ এবং চারিদিক থেকে ধেয়ে আসা চোর, ধর্ষক ও অপরাধী শব্দের তীব্র কোলাহলের নিচে সম্পূর্ণরূপে চাপা পড়ে হারিয়ে গিয়েছিল। সেখানে উপস্থিত একটি প্রাণীও সেই অসহায় ও হতভাগ্য ছেলেটির বুক ফাটা সত্যতা শোনার বা অনুধাবন করার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। সে সেই পৈশাচিক ও ক্রূর ভিড়ের হিংস্র পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হচ্ছিল। অপরপক্ষে অহনা তখন একটি দামি কেদারায় বসেছিল এবং ক্লাসের কিছু চাটুকার মেয়ে তাকে নানা রকম সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করছিল। অহনা নিজের মুখমণ্ডলটি 2 হাতের অঞ্জলিতে আড়াল করে অত্যন্ত জোরে জোরে ফুঁপিয়ে কাঁদার এক নিখুঁত অভিনয় করে যাচ্ছিল। কিন্তু সেই আড়াল করা হাতের পেছনে তার অধরে এক অত্যন্ত শয়তানি, কুটিল ও বিজয়ের অহংকারী হাসি লুকিয়েছিল। সে নিজের এই মরণঘাতী বিপজ্জনক পরিকল্পনার অভাবনীয় সফলতায় মনে মনে অত্যন্ত আনন্দিত ও উল্লসিত হচ্ছিল। সে তার এই কৃত্রিম কান্নার সুতীব্র শক্তিতে সেই নিরীহ ছেলেটির পুরো জীবনটাকে এক নিমেষে ধ্বংস করে দিয়েছিল, যে অয়ন কোনো এক সময় সবার সামনে তাকে অপদস্থ করার দুঃসাহস দেখিয়েছিল। বেশ দীর্ঘক্ষণ ধরে অমন অমানসিক মার খাওয়ার পর অবশেষে কলেজের কয়েকজন নিরাপত্তারক্ষী এগিয়ে এসে সেই উন্মত্ত ও হিংস্র ছাত্রদের অয়নের রক্তাক্ত শরীর থেকে টেনে দূরে সরাল। ততক্ষণে অয়নের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ও শোচনীয় হয়ে পড়েছিল। তার পরনের সাধারণ পোশাকটি পুরোপুরি ছিঁড়ে ফালি ফালি হয়ে গিয়েছিল। তার মুখমণ্ডল এবং নাসারন্ধ্র থেকে অনবরত গাঢ় রক্ত ঝরে পড়ছিল এবং তার জখম শরীরে নিজের পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতো বিন্দুমাত্র শক্তিও আর অবশিষ্ট ছিল না। দুজন যমদূতের মতো গার্ড নির্মমভাবে তার ছেঁড়া কলার ধরে টেনে তুলল এবং তাকে একজন দাগী অপরাধীর মতো মেঝের ওপর হিচুড়ে হিচুড়ে পরীক্ষা হলের বাইরে নিয়ে গেল। পুরো বিদ্যাপীঠের কৌতূহলী ছাত্রছাত্রীরা বারান্দায় দাঁড়িয়ে এই চরম তামাশা অবলোকন করছিল এবং অয়নকে লক্ষ্য করে নানা রকম কটূক্তি ও উপহাস ছুড়ে দিচ্ছিল। তাকে অমানসিক কায়দায় হিচড়ে সোজা কলেজের প্রিন্সিপালের মূল কার্যালয়ে নিয়ে যাওয়া হলো এবং ওখানকার মেঝের ওপর সশব্দে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। প্রিন্সিপাল চ্যাটার্জি, যিনি আদতে ছিলেন ঋত্বিকের জন্মদাতা পিতা, নিজের রাজকীয় চেয়ারে অত্যন্ত জাঁকজমক ও আভিজাত্যের সাথে আসীন ছিলেন। তিনি মেঝের ওপর পড়ে থাকা অয়নের দিকে এমন এক চরম অবাজ্ঞার দৃষ্টিতে তাকালেন যেন সে কোনো নর্দমার অত্যন্ত ঘৃণ্য ও তুচ্ছ পোকা। তার গম্ভীর মুখে তখন নকল ক্রোধ এবং সুতীব্র ঘৃণার এক চমৎকার অভিনয় ও নাটক মঞ্চস্থ হচ্ছিল। তিনি আগে থেকেই নিজের পুত্রের বোনা এই সুগভীর ও কুৎসিত ষড়যন্ত্রের প্রতিটি খুঁটিনাটি বিষয় সবিস্তারে জানতেন, কিন্তু বাইরের দুনিয়ার সামনে নিজেকে একজন অত্যন্ত ন্যায়নিষ্ঠ ও পরম ধার্মিক মানুষ হিসেবে প্রতিপন্ন করার এক চরম ভণ্ডামি করছিলেন। প্রিন্সিপাল চ্যাটার্জি অয়নকে কোনো প্রকার কৈফিয়ত চাওয়ার সুযোগ না দিয়ে এবং কোনো রকম নিরপেক্ষ তদন্ত ছাড়াই সরাসরি অয়নের পাকাপাকি বহিষ্কারপত্রে নিজের কলমের কালিতে স্বাক্ষর করে দিলেন। তিনি অত্যন্ত কঠোর, কর্কশ এবং চড়া গলায় উপস্থিত সবার সামনে এই ঘোষণা জারি করলেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো চোর, লম্পট এবং মেয়েদের শ্লীলতাহানি করা ঘৃণ্য অপরাধীর জন্য বিন্দুমাত্র কোনো স্থান নেই। তিনি আরও যোগ করলেন যে অয়ন কেবল কলেজের পবিত্র নিয়মকানুনই লঙ্ঘন করেনি, বরং এই মহান বিদ্যাপীঠের শত বছরের গৌরবময় নামে একটি অনেক বড় কালো কলঙ্ক লেপন করেছে, যা কোনো সভ্য সমাজে কখনোই সহ্য করা যায় না। এই সর্বনাশা দণ্ডাজ্ঞা শোনার পর অয়ন তার শরীরে অবশিষ্ট শেষ কণা শক্তিটুকু সঞ্চয় করে মেঝের ওপর হামাগুড়ি দিয়ে প্রিন্সিপাল চ্যাটার্জির পা পর্যন্ত পৌঁছাল এবং তার চকচকে চামড়ার বুট জুতো দুটো 2 হাতে জড়িয়ে ধরল। সে ডুকরে কাঁদতে কাঁদতে এবং ভাঙা গলায় তাদের কাছে এই শেষ ভিক্ষা চাইল যে তারা যেন দয়া করে অন্তত একটি বারের জন্য হলেও করিডোরের সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ফুটেজগুলো পরীক্ষা করে দেখেন। সে অত্যন্ত কাকুতি মিনতি করে রোদন ভরা কণ্ঠে বলল যে যদি কোনোভাবে তার এই মূল্যবান স্কলারশিপটি বাতিল হয়ে যায়
তবে তার একমাত্র আশ্রয় ও অসুস্থ বৃদ্ধা দিদিমা হাসপাতালের বিছানায় যৎসামান্য চিকিৎসা ছাড়াই তরপে তরপে প্রাণ হারাবেন। সে ঈশ্বরের নামে কসম খেয়ে বলল যে সে সম্পূর্ণ নির্দোষ এবং তাকে কোনো এক গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের বেড়াজালে মিথ্যে ফাঁসানো হচ্ছে। কিন্তু তার এই আকাশ ফাটানো আকুতি সেই পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে শূন্যে মিলিয়ে গেল। প্রিন্সিপাল চ্যাটার্জির পাষাণ হৃদয়ে সেই অসহায় দরিদ্র ছেলেটির চোখের তপ্ত জল দেখেও বিন্দুমাত্র কোনো দয়া বা করুণার উদ্রেক হল না। তিনি অত্যন্ত নিষ্ঠুর ও পাশবিক কায়দায় এক সজোরে লাথি মেরে অয়নকে নিজের টোনকে নিজের জুতো থেকে ঝেড়ে দূরে সরিয়ে দিলেন। তিনি নিজের বড় চেয়ার থেকে সগর্বে উঠতে উঠতে অত্যন্ত ঠান্ডা, নিস্পৃহ এবং এক ভয়ঙ্কর গালগম্ভীর গলায় বললেন যে পুলিশের গাড়ি কলেজের মূল ফটকের সামনে আগে থেকেই তার জিম্মা নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় শেষ জানিয়ে দিলেন যে তার বৃত্তির সুযোগ চিরকালের জন্য ধূলিসাৎ করে দেওয়া হয়েছে এবং এখন তার জীবনের এক মস্ত বড় অংশ অন্ধকার জেলের লোহার কালো গরাদের পেছনেই পচে কাটবে। মাত্র কয়েক টুকরো কাগজের সেই নির্মম বহিষ্কারপত্রটি অয়নের বছরের পর বছরের হাড়ভাঙা কঠোর পরিশ্রম এবং তার চোখে বোনা সমস্ত সোনালী স্বপ্নগুলোকে এক মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিল। ঠিক সেই মুহূর্তে পুলিশের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রিন্সিপালের অফিসের ভেতরে প্রবেশ করলেন এবং তারা কোনো কথা না বাড়িয়ে অয়নের দুই হাতে শক্ত হাতকড়া পরিয়ে দিলেন। হাতকড়ার সেই ঠান্ডা ও নিরেট লোহার খটখট শব্দ অয়নের তপ্ত কানে একটি অমোঘ মৃত্যুর ফরমানের মতো প্রতিধ্বনিত হল। তার অবচেতন মনে তখন এমন এক অসার অনুভূতি হচ্ছিল যেন তার জীবন্ত শরীর থেকে কেউ তার আত্মাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে টেনে বের করে নিয়েছে এবং এখন সে কেবল একটি চণ্ডালের জ্যান্ত লাশ হয়ে সমাজ বুকে রয়ে গেছে। দায়িত্বরত পুলিশেরা অয়নকে শক্ত করে ধরে পুরো কলেজের শত শত উৎসুক ছাত্রছাত্রীর সামনে দিয়ে হিচড়ে হিচড়ে মূল প্রবেশদ্বারের দিকে নিয়ে যাচ্ছিল। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সমস্ত বিত্তশালী ছাত্ররা তাকে দেখে অদ্ভুত সব ব্যঙ্গাত্মক মুখভঙ্গি করছিল এবং তাকে লক্ষ্য করে চরম গালিগালাজ ছুটছিল। অয়ন মাথা ঘুরিয়ে শেষবারের মতো সেই কলেজের রাজকীয় ও চমৎকার প্রাচীন ভবনটির দিকে অশ্রুসজল চোখে তাকাল, যেখানে সে নিজের এবং নিজের দিদিমার এক অত্যন্ত সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল। আজ সেই পবিত্র জ্ঞানপীঠই তার জীবনের জন্য এক চরম ও ভয়ঙ্কর নরককুণ্ড হয়ে উঠেছিল। তার চোখ থেকে অনবরত নোনা জল বয়ে যাচ্ছিল এবং সে মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। ঠিক যখনই পুলিশের জিপ গাড়িটি অয়নকে বন্দি করে উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে কলেজের মূল লৌহ গেটটি পার হয়ে গেল, ঋত্বিক এবং অহনা কলেজের বিশাল ছাদের কার্নিশে দাঁড়িয়ে অত্যন্ত তৃপ্তির সাথে এসব দৃশ্য উপভোগ করছিল। ঋত্বিক নিজের পকেট থেকে একটি অত্যন্ত দামি ব্র্যান্ডের সিগারেট বের করল এবং লাইটার দিয়ে সেটি জ্বালিয়ে ঠোঁটে নিয়ে একটি গভীর টান দিল। অহনার চোখে এতক্ষণ যে মিথ্যে ও ছলনাময়ী চোখের জল নাটক হিসেবে ছিল, তা এখন এক অত্যন্ত ভয়ানক, পৈশাচিক এবং বিষাক্ত ক্রূর হাসিতে রূপান্তর লাভ করেছিল। তারা অবশেষে সেই অত্যন্ত দরিদ্র ও সৎ ছেলেটির মাথা উঁচু করে বাঁচার স্বপ্নকে নিজেদের পায়ের নিচে পিষে ফেলে নিজেদের আজন্মের অহংকার ও আভিজাত্যকে পুরোপুরি সন্তুষ্ট করে নিয়েছিল। এখন তাদের জীবনের সাফল্যের রাজপথে কোনো প্রকার কাটা বা বাধাই আর অবশিষ্ট রইল না। পুলিশের জিপটি তীব্র বেগে সাইরেন বাজিয়ে মহানগরীর ঘিঞ্জি ও ভিড়ভাট্টাপূর্ণ রাজপথগুলোকে চিরে দিয়ে স্থানীয় থানার অভিমুখে ধাবমান হচ্ছিল। অয়নের রক্তাক্ত হাতে পড়া সেই ঠান্ডা লোহার হাতকড়াটি তার চামড়ার কবজিকে খুব বাজেভাবে ঘষে ছিলে দিচ্ছিল, কিন্তু তার অন্তরের গভীরে চলমান তীব্র মানসিক কষ্ট ও যাতনা সেই বাহ্যিক শারীরিক কষ্টের চেয়ে কোথাও অনেক বেশি প্রকাণ্ড ও যন্ত্রণাদায়ক ছিল। তার বন্ধ চোখের সামনে নিজের বৃদ্ধা দিদিমার বলিরেখাপূর্ণ ও বাৎসল্য মাখা মলিন মুখটি বারবার ভেসে উঠছিল, যিনি নিজের পেটের ভাত কেটে কঠোর কষ্ট সহ্য করে তাকে এই মস্ত বড় নামী কলেজে পড়তে পাঠিয়েছিলেন। সে কিছুতেই ভেবে কুলকিনারা পাচ্ছিল না যে সে তার দিদিমাকে মুখ দেখাবে কি করে এবং এই সর্বনাশা ও ভয়ঙ্কর দুঃসংবাদটি শ্রবণ করার পর তার জীর্ণ শরীরের কি দশা হবে। এই চরম অশুভ ও হৃদয়বিদারক খবরটি দাবানলের মতো কলকাতার সেই ছোট্ট ও নোংরা বস্তির গলিতে পৌঁছে গেল, যেখানে অয়ন এবং তার বৃদ্ধা দিদিমা চারুবালা দেবী বসবাস করতেন।
বস্তির এক প্রতিবেশী লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে দিদিমাকে কম্পিত কণ্ঠে জানাল যে তার সাধের নাতিকে পুলিশ কলেজের পরীক্ষার প্রশ্নপত্র চুরি এবং এক বড় লোকের মেয়ের ইজ্জতহানি করার গুরুতর অপরাধে গ্রেফতার করে নিয়ে গেছে। এই সর্বনাশা কথাকে কান দিয়ে প্রবেশ করা মাত্রই বৃদ্ধা চারুবালার পায়ের তলার মাটি যেন এক নিমেষে ধসে গেল এবং তার কম্পিত হাত থেকে জলের অ্যালুমিনিয়ামের পাত্রটি ছিটকে মেঝের ওপর পড়ে গেল। তার অত্যন্ত দুর্বল ও জীর্ণ হৃদযন্ত্রে এটি এত বড় এবং আকস্মিক একটি আঘাত ছিল যে তিনি নিজের বুকটা দুই হাতে শক্ত করে চেপে ধরে সেখানেই কাঁচা মাটির ওপর আছড়ে পড়লেন এবং যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। বস্তির কিছু দয়ালু ও ভালো মানুষ তক্ষুনি বৃদ্ধা চারুবালাকে পাঁচকোলা করে তুলে নিয়ে পাশের একটি বড় সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছুটে গেলেন। উপস্থিত ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার পর অত্যন্ত গম্ভীর মুখে জানালেন যে তার একটি অত্যন্ত গুরুতর ও মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট অ্যাটাক হয়েছে এবং তার প্রাণ রক্ষা করার জন্য অবিলম্বে একটি অত্যন্ত ব্যয়বহুল জরুরি অস্ত্রোপচার করতে হবে। কিন্তু সেই চরম দরিদ্র বস্তিবাসীদের কারোর কাছেই এত বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত ছিল না যে তারা সেই দামি অপারেশনের খরচ বহন করতে পারে। দিদিমা হাসপাতালের সেই নিস্পৃহ ও ঠান্ডা শয্যায় জীবন ও মৃত্যুর মাঝে এক সুতোয় ঝুলছিলেন, আর অপর প্রান্তে তার একমাত্র নাতি এক সুগভীর ও মিথ্যে অপবাদে পুলিশের অন্ধকার লক আপে বসে পড়ছিল। অপরদিকে লোকাল থানার ভেতরের সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, থমথমে এবং ভীতিকর। ঋত্বিকের বাবা প্রিন্সিপাল চ্যাটার্জি নিজের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের আগেই গোপনে এই কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন যে এই অহংকারী ছেলেটির সাথে যেন কোনো প্রকার নরম আচরণ বা রেয়াত করা না হয়। লক আপের ভেতরের অন্ধকার কুঠুরিতে একজন অত্যন্ত স্থূল ও নিষ্ঠুর পুলিশ সার্জেন্ট অয়নের মাথার চুল মুঠো করে ধরলেন এবং তাকে লম্বা লাঠি দিয়ে নির্বিচারে বেধড়ক পেটাতে শুরু করলেন। তারা মারের চোটে তাকে দিয়ে জোরপূর্বক একটি সাদা স্ট্যাম্প কাগজে নিজের অপরাধ স্বীকারোক্তির বয়ানে স্বাক্ষর করিয়ে নিতে চাইছিলেন। কিন্তু অয়ন সেই পৈশাচিক মার সহ্য করতে করতেও অবিরত শুধু এটাই বলে যাচ্ছিল যে সে সম্পূর্ণ নির্দোষ ও নিষ্পাপ। অয়নের ঠোঁটের কোণ ফেটে রক্তারক্তি হয়ে গিয়েছিল এবং তার কপাল বেয়ে রক্ত গড়িয়ে তার চোখের দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছিল। তার অবচেতন মনে তখন এমনটাই প্রতীয়মান হচ্ছিল যে তার জীবনের গল্প বুঝি এবার এখানেই, এই অন্ধকার, স্যাঁতসেতে এবং দুর্গন্ধময় লক আপের কুঠুরিতে চিরতরে সমাপ্ত হয়ে যাবে। তার ওপর চাপানো এই চুরি এবং শ্লীলতাহানির মিথ্যে মামলায় আদালত থেকেও কারাদণ্ড হতে চলেছিল। সে তীব্র শারীরিক যন্ত্রণায় কুঁকড়ে মেঝের ওপর পড়েছিল এবং নিজের অসহায় দিদিমার কথা স্মরণ করে ডুকরে কাঁদছিল। সে খুব ভালো করেই জানত যে সে যদি কোনো উপায়ে তাড়াতাড়ি জেলের বাইরে বেরোতে না পারে তবে তার বৃদ্ধা দিদিমা হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় তরপে তরপে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবেন। কিন্তু প্রবাদে বলে যে যখন ঈশ্বরের দরবারে অন্যায়ের কালো মেঘ সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলে তখন তিনি মজলুমের সহায় হওয়ার জন্য নিজের কোনো না কোনো দূতকে পৃথিবীতে অবশ্যই প্রেরণ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একজন অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর সেনগুপ্ত ছিলেন, যিনি শিক্ষকতা পেশায় আসার আগে উচ্চ আদালতের একজন অত্যন্ত কড়া, সৎ ও নীতিবান বিচারপতি জজ ছিলেন এবং এখন অবসর জীবনের পর কলেজের ছাত্রদের আইন বা ল পড়াতেন। তিনি অয়নকে খুব কাছ থেকেও ভালোভাবে চিনতেন এবং তার অসামান্য মেধা ও প্রতিভার এক মস্ত বড় গুণগ্রাহী ও ভক্ত ছিলেন। তিনি ঘটনার শুরু থেকেই এই পুরো কাণ্ডকারখানার পেছনে একটি মস্ত বড় কুৎসিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন এবং তার প্রখর বুদ্ধি বলছিল যে অয়নের মতো একনিষ্ঠ ছেলে এমন ঘৃণ্য ও জঘন্য কাজ কখনো করতেই পারে না। প্রফেসর সেনগুপ্ত বিন্দুমাত্র সময় অপচয় না করে নিজের ব্যক্তিগত গাড়িটি গ্যারেজ থেকে বের করে সোজা সেই থানার অভিমুখে রওনা হলেন যেখানে অয়নকে বন্দী করে রাখা হয়েছিল। যখন তিনি লক আপের ভেতরের স্যাঁতসেতে মেঝেতে অয়নের সেই শোচনীয় ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত দেহটি সচক্ষে প্রত্যক্ষ করলেন তখন রাগে তার ধমনীর রক্ত টকবক করে গরম হয়ে উঠল। তিনি কর্তব্যরত প্রধান পুলিশ ইন্সপেক্টরকে নিজের পুরনো পদের মর্যাদা, প্রতিপত্তি এবং অমোঘ আইনি জ্ঞান দিয়ে এমন এক কড়া ধমক ও হুঁশিয়ারি দিলেন যে নিমেষের মধ্যে পুরো থানা চত্বরে এক পিনপতন নীরবতা নেমে এল। তিনি নিজের ব্যক্তিগত গ্যারান্টি বন্ড এবং সুদীর্ঘ ওকালতির লাইসেন্স ও প্রভাব ব্যবহার করে পুলিশ প্রশাসনকে আইনত বাধ্য করলেন যাতে তারা অয়নকে আগামী ২৪ ঘণ্টার জন্য অন্তর্বর্তীকালীন জামিনে সম্পূর্ণ মুক্ত করে দেয়, যাতে সে নিজের নির্দোষিতা প্রমাণ করার একটি সুযোগ পায়।
আইনি মারপ্যাচে পড়ে পুলিশ আধিকারিকরা শেষমেশ বাধ্য হয়ে লোহার লকআপের ভারী দরজাটি খুলে দিল এবং অয়নকে মুক্ত করে বাইরে বের করে আনল। অয়ন মারের চোটে নিজের পায়ে ঠিকমতো ভর দিয়ে দাঁড়াতেও পারছিল না। সে লড়খড়াতে লড়খড়াতে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলো এবং সোজা প্রফেসর সেনগুপ্তের পা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সে অত্যন্ত হাহাকার ভরা কণ্ঠে বলল যে সে জীবন থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এখন তার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা বা উদ্দেশ্য বাকি নেই। প্রফেসর সেনগুপ্ত এক মুহূর্তের জন্য তাকে মেজের ওপর থেকে টেনে তুললেন এবং আচমকা তার গালে এক অত্যন্ত জোরালো ও কড়া চড় কষিয়ে দিলেন। এই আকস্মিক চড়টি এত তীব্র ও জোরালো ছিল যে অয়নের কান্নার আওয়াজ এক নিমেষের মধ্যেই স্তব্ধ হয়ে গেল। প্রফেসর সেনগুপ্ত অয়নের ছলছল চোখের দিকে সরাসরি চোখ রেখে অত্যন্ত কঠোর, গম্ভীর এবং বজ্রকঠিন গলায় বললেন যে, আমাদের এই পোড়া দেশে গরিবদের চোখের জলের আদালতের কাঠগড়ায় কানাকড়িরও কোনো মূল্য নেই। তিনি তাকে অত্যন্ত কড়া ভাষায় বোঝালেন যে এভাবে কাপুরুষের মতো কান্নাকাটি করা এবং নিজের ভাগ্যকে অনবরত দোষ দেওয়াতে আখেরে কোনো লাভ হবে না, কারণ জাজ বা আইন শুধু এবং শুধুমাত্র অকাট্য প্রমাণের ভাষাটুকুই বোঝে। তিনি অয়নের দুই কাঁধ ধরে জোরে ঝাঁকিয়ে দিয়ে বললেন যে সে যদি সত্যিই তার মরণাপন্ন দিদিমার মূল্যবান প্রাণ রক্ষা করতে চায় এবং নিজের কপাল থেকে এই জঘন্য চুরির কলঙ্ক মুছে ফেলতে চায়, তবে তাকে একটি মেরুদণ্ডহীন অবুঝ শিশুর মতো কান্না বন্ধ করে একজন প্রকৃত মরদের মতো বুক চিতিয়ে লড়াই করতে হবে। প্রফেসরের সেই তেজদীপ্ত কথাগুলো অয়নের অবয়বের ভেতর যেন এক তীব্র বৈদ্যুতিক কারেন্ট খেলিয়ে দিল। প্রফেসরের সেই অমোঘ বাক্যগুলো তার মনের ভেতরের সমস্ত হতাশা, ক্লান্তি এবং ভয়কে এক লহমায় পুড়িয়ে ছাই করে দিয়ে সেখানে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে নিজের হাত দিয়ে চোখের নোনা জল মুছে ফেলল এবং এক দৃঢ় লৌহ সংকল্পের সাথে মাথা নাড়ল। প্রফেসর সেনগুপ্ত তাকে নিজের গাড়ির সামনের সিটে বসিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা হলেন, যাতে সে অন্তত একটি বারের জন্য হলেও দূর থেকে তার দিদিমার অবস্থা দেখে আসতে পারে। আইসিইউর স্বচ্ছ কাঁচের জানালার ওপাশ থেকে নিজের একমাত্র অভিভাবক দিদিমাকে কৃত্রিম লাইফ সাপোর্ট মেশিনের সাহায্যে কষ্ট করে শ্বাস নিতে দেখে অয়ন মনে মনে এক কঠিন কসম খেল যে সে ওই আভিজাত্যের অহংকারে অন্ধ বড়লোকদের তাদের এই জঘন্য কৃতকর্মের এমন এক চরম শিক্ষা ও শাস্তি দেবে যা দেখে তাদের পাষাণ আত্মা পর্যন্ত ভয়ে কেঁপে উঠবে। এখন তাদের হাতে নিজেদের সম্পূর্ণ নির্দোষিতা প্রমাণ করার জন্য ঘড়ির কাঁটায় কেবলমাত্র ২৪ ঘণ্টার এক সংক্ষিপ্ত সময় অবশিষ্ট ছিল। প্রফেসর সেনগুপ্ত অয়নকে নিজের বাড়ির বিশাল লাইব্রেরি কক্ষে নিয়ে গিয়ে একটি আরামদায়ক চেয়ারে বসালেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে বললেন যে ঋত্বিক এবং অহনা এই মারাত্মক ষড়যন্ত্রটি অত্যন্ত ধূর্ত ও সূক্ষ্ম মগজে নিখুঁতভাবে রচনা করেছে। কিন্তু পৃথিবীর কোনো অপরাধী বা চোর যতই মহাচালাক হোক না কেন, সে তাড়াহুড়ো করে নিজের অজান্তেই অপরাধস্থলে কোনো না কোনো অকাট্য ক্লু বা ডিজিটাল সূত্র অবশ্যই পেছনে ফেলে যায়। তিনি অয়নকে আলতো করে মনে করিয়ে দিলেন যে আজকালকার এই চরম আধুনিক ডিজিটাল যুগে কোনো মিথ্যেকে চিরকালের জন্য দুনিয়ার চোখে লুকিয়ে রাখা সম্পূর্ণ অসম্ভব এক ব্যাপার এবং তাদের শুধু অত্যন্ত সঠিক জায়গায় সেই লুকিয়ে থাকা প্রযুক্তিগত প্রমাণগুলোকে খুঁজে বের করার প্রয়োজন। অয়ন নিজের স্মৃতিশক্তির ওপর প্রবল জোর দিতে শুরু করল এবং গতকাল সকাল থেকে নিয়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া পর্যন্ত প্রতিটি ছোট বড় ঘটনাকে মনের পর্দায় এক এক করে নিখুঁতভাবে মনে করতে লাগল। সে প্রফেসরকে বিস্তারিত জানো যে কিভাবে অহনা ইচ্ছে করে নিজের ডেস্কের জলের বোতলটি নিচে ফেলে আলোড়ন সৃষ্টি করেছিল এবং কিভাবে ঋত্বিক ঠিক সেই নির্দিষ্ট সময়েই পরীক্ষা হল থেকে জরুরি বাহানায় বাইরে চলে গিয়েছিল। প্রফেসর সেনগুপ্ত দাড়ি নাড়তে নাড়তে বললেন যে সেই দামি ডায়মন্ড নেকলেস এবং আলমারি থেকে চুরি হওয়া প্রশ্নপত্র অয়নের ব্যাগ পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো না কোনো একটি নির্দিষ্ট গোপন রাস্তা নিশ্চয়ই ব্যবহার করা হয়েছিল, যা নিরাপত্তারক্ষী বা করিডোরের মূল ক্যামেরা বাঁচিয়ে নিখুঁতভাবে করা সম্ভব। দুজনে মিলে সেই সমস্ত সম্ভাব্য গোপন রাস্তার একটি মানচিত্র বা নকশা তৈরি করতে শুরু করল। অয়নের মেধারী মাথা তখন খুব দ্রুত গতিতে কাজ করছিল এবং তার হঠাৎ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কথা মনে পড়ে গেল। সে উত্তেজিত হয়ে প্রফেসরকে জানালো যে অহনার সেই বিশেষ ডায়মন্ড নেকলেসটি একটি অত্যন্ত দুর্লভ এবং কাস্টমাইজড ডিজাইনের রাজকীয় গহনা ছিল,
যেটির ভেতরের অংশে সুরক্ষার স্বার্থে একটি ছোট জিপিএস ব্লুটুথ ট্র্যাকার যেমন অ্যাপল এয়ারট্যাগ বিল্ট ইন লাগানো ছিল। অহনা একবার প্র্যাকটিক্যাল ক্লাসে তার বান্ধবীদের সামনে এটার প্রযুক্তিগত ক্ষমতা নিয়ে অনেক বাহাদুরি ও অহংকারও প্রদর্শন করেছিল। যদি তারা কোনো উপায়ে সেই নির্দিষ্ট এয়ারট্যাগের ডিজিটাল লোকেশন হিস্ট্রি সার্ভার থেকে বের করতে পারে, তবে এটা দিনের আলোর মতো প্রমাণিত হয়ে যাবে যে সেই বহুমূল্য নেকলেস অয়নের ছেঁড়া ব্যাগে ঠিক কোন সময়ে এবং কার মাধ্যমে এসে প্রবেশ করল। এটি একটি মস্ত বড় ও অকাট্য সূত্র ছিল। কিন্তু অহনার ব্যক্তিগত আইফোন বা সেই ট্র্যাকারের গোপনীয় ক্লাউড হিস্ট্রি পর্যন্ত সাধারণ উপায়ে পৌঁছানো একটি অত্যন্ত দুরূহ, কঠিন এবং আইনত দণ্ডনীয় হ্যাকিংয়ের কাজ ছিল। প্রফেসর সেনগুপ্ত নিজের চেনা জানার মহলের এক অত্যন্ত দক্ষ ও দুদে সাইবার বিশেষজ্ঞকে তৎক্ষণাৎ নিজের লাইব্রেরিতে ডেকে পাঠালেন, যিনি এথিক্যাল হ্যাকিংয়ে আন্তর্জাতিকভাবে পারদর্শী ছিলেন। তারা সেই সাইবার বিশেষজ্ঞকে পুরো পরিস্থিতির ভয়াবহতা সবিস্তারে বোঝালেন এবং তাকে বিনীতভাবে বললেন যে একটি সম্পূর্ণ নির্দোষ ছেলের জীবন ও তার পরিবারের অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের এই লোকেশন হিস্ট্রির অত্যন্ত প্রয়োজন। সেই তরুণ হ্যাকারও অয়নের এই করুণ ও নির্মম গল্পটি শ্রবণ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল এবং সে নিজের পুরো কারিগরি মেধা ও প্রযুক্তিগত শক্তি এই মহৎ কাজে উৎসর্গ করে দিল। সেই সাইবার বিশেষজ্ঞ নিজের বিশাল কম্পিউটার স্ক্রিনের সামনে একটানা কয়েক ঘন্টা ধরে রোবটের মতো বসে রইল এবং তার আঙুলগুলো কিবোর্ডের ওপর অবিশ্বাস্য গতিতে টাইপ করে চলছিল। হঠাৎ করেই তার চোখের তারায় এক অভূতপূর্ব বিজয়ের চমক খেলে গেল এবং সে নিজের চেয়ার থেকে জোরে চিৎকার করে বলে উঠল যে সে অবশেষে সেই কাঙ্ক্ষিত ডেটা বা তথ্য হ্যাক করে পেয়ে গেছে, যার খোঁজ তারা এতক্ষণ হন্যে হয়ে করছিলেন। সে নিজের কম্পিউটারের মূল স্ক্রিনটি প্রফেসর এবং অয়নের অভিমুখে ঘুরিয়ে দিল। সেই স্ক্রিনে একটি অত্যন্ত স্পষ্ট ও নিখুঁত গ্রাফ এবং সম্পূর্ণ টাইমলাইন দৃশ্যমান হচ্ছিল, যা সেই ডায়মন্ড নেকলেসের ভেতরে থাকা গোপন ট্র্যাকারের মুহূর্তের ডিজিটাল লোকেশনকে কোনো প্রকার কারচুপি বা মিথ্যে ছাড়াই সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলছিল। সেই সার্ভার থেকে প্রাপ্ত লোকেশন হিস্ট্রি অনুযায়ী ওই দামি নেকলেসটি সকাল থেকেই অয়নার আইফোনের ব্লুটুথ রেঞ্জের একদম কাছাকাছি অবস্থান করছিল এবং পরীক্ষা শুরু হওয়ার পরবর্তী 15 মিনিট পর পর্যন্ত সেটি তারই শরীরের কাছে ছিল। ঠিক এর পরপরই সেই নেকলেসটির লোকেশন মাত্র 2 মিনিটের এক সংক্ষিপ্ত সময়ের জন্য অহনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অয়নের ব্যাগের স্থানাঙ্কে চলে গেল এবং সেখানেই স্থির হয়ে থেমে রইল। এটি এমন এক মিরেট ও অকাট্য প্রযুক্তিগত ডিজিটাল প্রমাণ ছিল যা পৃথিবীর কোনো বড় আদালত বা আইন বিশেষজ্ঞই কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারতেন না। এটি স্পষ্টভাবে প্রমাণ করছিল যে অহনার নেকলেসটি কোনোদিন চুরিই করেনি, বরং অহনা নিজেই সুকৌশলে সেটিকে নিজের ফোনের কাছ থেকে সরিয়ে নিয়ে অয়নের পুরনো ব্যাগের ভেতর অত্যন্ত চালাকের সাথে গোপনে লুকিয়ে রেখেছিল। কিন্তু প্রফেসর সেনগুপ্ত তবুও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন যে চুরির বিষয়টি না হয় মিটল, কিন্তু শ্লীলতাহানি ও যৌন হেনস্থার গুরুতর ফৌজদারি অভিযোগটি এখনও নিজের জায়গায় বহাল রয়েছে এবং সেটিকে মিথ্যে প্রতিপন্ন করার জন্য একটি চাক্ষুষ ভিডিও প্রমাণের একান্ত প্রয়োজন হবে। তিনি অয়নকে তীক্ষ্ণ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন যে গতকাল সকালে যখন অহনা তার ওপর করিডোরে ফাঁকা পেয়ে শ্লীলতাহানি করার মিথ্যে অভিযোগটি এনেছিল, তখন তারা ঠিক কলেজের লাইব্রেরির কোনো জানালার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। অয়ন জানাল যে তারা লাইব্রেরির একদম গ্রাউন্ড ফ্লোরের পেছনের জানালার পাশে দাঁড়িয়েছিল। প্রফেসরের চোখ দুটি অভিজ্ঞ জজের মতো উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন যে যদি তাই হয় তবে সেই নির্দিষ্ট সময় সেখানে বাইরের পিচ রাস্তায় কোনো না কোনো গাড়ি, সিসিটিভিযুক্ত ভ্যান বা সাধারণ মানুষ অবশ্যই উপস্থিত ছিল, যে কিছু না কিছু নিজের চোখে দেখেছে। অয়নের মস্তিষ্কে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল যে সেই সময় ঠিক জানালার ওপারে রাস্তায় একটি অনলাইন ডেলিভারি কোম্পানির ভ্যান এসে সে পার্সেল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। দুজনে রাতের ঘুটঘুটে অন্ধকারের তোয়াক্কা না করে তক্ষুনি সেই নির্দিষ্ট কুরিয়ার স্পটে পৌঁছালেন যেখানে ভ্যানটি পার্ক করা ছিল। তারা ওখানকার আশেপাশের সমস্ত ফুটপাথের দোকানদারদের গভীর জিজ্ঞাসাবাদ করলেন এবং অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তারা সেই ডেলিভারি কোম্পানির মূল অফিসের ঠিকানা জোগাড় করতে সক্ষম হলেন। প্রফেসর সেনগুপ্ত নিজের পুরনো আইনি পদের প্রভাব ও ক্ষমতা দেখিয়ে সেই কোম্পানির রিজিয়নাল ম্যানেজারের কাছ থেকে ওই নির্দিষ্ট ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরার ক্লাউড রেকর্ডিংটি আইনত বের করিয়ে নিলেন। যখন তারা নিজেদের ল্যাপটপে সেই ভিডিও রেকর্ডিংটি প্লে করে দেখলেন, তখন তাদের আনন্দের আর কোনো সীমা রইল না, কারণ সেই ড্যাশক্যামের ভিডিওতে পুরো সত্য ঘটনাটি অত্যন্ত পরিষ্কার ও নিখুঁতভাবে রেকর্ড হয়ে গিয়েছিল।
পরদিন সকালে রয়্যাল হেরিটেজ ইউনিভার্সিটির সবচেয়ে বৃহৎ এবং চমৎকার কেন্দ্রীয় কনফারেন্স হল রুমটি কানায় কানায় মানুষের ভিড়ে পরিপূর্ণ ছিল। অহনার বাবা নিজের বিপুল রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মহানগরীর সমস্ত নামী সংবাদ মাধ্যমের বড় বড় সাংবাদিক এবং নামকরা টিভি মিডিয়া চ্যানেলগুলোকে সেখানে আগে থেকেই ডেকে এনেছিলেন। তিনি মনে মনে চেয়েছিলেন যাতে অয়নের এই চুরির গল্পটিকে একটি মস্ত বড় জাতীয় ইস্যু বানিয়ে সমাজের সামনে পেশ করা যায়, যার ফলে তার আদরের কন্যা অহনাকে একজন অসহায় ও নির্যাতিত ভুক্তভোগী এবং নিজেকে সমাজের এক পরম ন্যায়ের মসিহা হিসেবে বিশ্বমঞ্চে প্রমাণ করা যায়। পুরো হোলরুমের ভেতরে একদম আদালতের কাঠগড়ার মতো এক গম্ভীর ও থমথমে পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে উপস্থিত সবাই সেই অসহায় দরিদ্র ছেলেটির চূড়ান্ত শাস্তি বা সিদ্ধান্তের অধীর অপেক্ষা করছিল। প্রিন্সিপাল চ্যাটার্জি নিজের সবচেয়ে উঁচু ও মখমলের চেয়ারটিতে অত্যন্ত অহংকার ও গর্বের সাথে বসেছিলেন। তার ঠিক ডান পাশে অহনা এবং ঋত্বিক পাশাপাশি বসেছিল, যাদের অধরে এক অত্যন্ত মিথ্যে, ক্রূর কিন্তু পরম সন্তুষ্টির হাসি খেলা করছিল। অহনা অত্যন্ত সাধারণ, জীর্ণ এবং এক সাদামাটা ইউনিফর্ম পরিধান করে এসেছিল, যাতে সে মিডিয়ার ক্যামেরার সামনে এক অত্যন্ত ভীত, সন্ত্রস্ত ও মানসিকভাবে শকড মেয়ে হিসেবে সহানুভূতির পাত্রী মনে হতে পারে। ঠিক তখনই আচমকা কনফারেন্স হলের সেই বিশাল ও ভারী কাঠের দরজাটি খুব জোরে এবং সশব্দে খুলে গেল, এবং নিমেষের মধ্যে হলের ভেতরে উপস্থিত শত শত মানুষের উৎসুক নজর প্রবেশদ্বারের দিকে ঘুরে গেল। অয়ন এবং প্রফেসর সেনগুপ্ত পূর্ণ আত্মবিশ্বাস ও দৃঢ় পদক্ষেপে দ্রুত পায়ে হলের ভেতরে প্রবেশ করছিলেন। অয়নের মুখমণ্ডলে এখন কোনো প্রকার ভয়, ক্লান্তি বা ঘাবড়ানির লেশ মাত্র ছিল না, বরং তার দু চোখের তারায় পরম সত্যের এক অত্যন্ত তীব্র ও প্রখর চমক জ্বলজ্বল করছিল। তার জখম শরীরে পুলিশের মারের কালশিটে ও আঘাতের চিহ্নগুলো এখনও স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মাথা আজ সমাজ বুকে গর্বে উঁচু ছিল। প্রফেসর সেনগুপ্ত নিজের পুরনো এবং রাশভারী জজ সুলভ গম্ভীর আন্দাজে রাজকীয় ভঙ্গিতে হাঁটছিলেন, যা দূর থেকে দেখেই হকেই হদলের সামনের সারিতে বসে থাকা অনেক অপরাধী মানুষের কপালে ভয়ের ঘাম ছুঁকতে লাগল। মিডিয়ার ক্যামেরা পার্সনরা তক্ষুনি নিজেদের দামি ক্যামেরাগুলো তাদের দিকে ঘুরিয়ে নিল এবং অনবরত ছবি তুলতে ও ফ্ল্যাশ চালাতে লাগল। অয়নকে সেখানে এভাবে বীরের বেশে প্রবেশ করতে দেখে অহনা এবং ঋত্বিকের মুখের সেই সন্তুষ্ট হাসি হঠাৎ এক পলকে কর্পূরের মতো গায়েব হয়ে গেল, এবং তারা চরম আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। প্রিন্সিপাল চ্যাটার্জি তীব্র রাগে নিজের কাঠের টেবিলের ওপর সজোরে হাত চাপড়ে চিৎকার করে বললেন যে, একজন বহিষ্কৃত দাগী অপরাধীর এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় পা রাখার সাহস কিভাবে হল? তিনি হলের কোণে দাঁড়িয়ে থাকা সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের হাত উঁচিয়ে কড়া ইশারা করলেন, যাতে তারা অয়নকে তক্ষুনি ঘাড় ধরে হলরুম থেকে বাইরে বের করে দেয়। কিন্তু প্রফেসর সেনগুপ্ত নিজের ভারী, রাশভারী এবং কড়া বজ্রকণ্ঠের আওয়াজে তাদের হাত তুলে থামিয়ে দিয়ে বললেন যে, ভারতের পবিত্র সংবিধান ও আইন প্রতিটি সাধারণ মানুষকে নিজের নির্দোষিতা প্রমাণ করার একটি শেষ আইনি সুযোগ অবশ্যই প্রদান করে। তিনি কড়া গলায় বললেন যে, আজ এই হলে যেহেতু দেশের স্বনামধন্য চতুর্থ স্তম্ভ তথা মিডিয়া উপস্থিত রয়েছে, তাই যদি অয়নের কোনো বক্তব্য না শুনে তাকে গায়ের জোরে বাইরে বের করে দেওয়া হয়, তবে এটি আইনত মস্ত বড় অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন বলে গণ্য হবে। প্রফেসর সেনগুপ্তের এই অমোঘ আইনি হুমকি এবং চারপাশের মিডিয়া ক্যামেরার সরাসরি লাইভ সম্প্রচার দেখে অহনার বাবা পরিস্থিতি বেগতিক বুঝে প্রিন্সিপাল চ্যাটার্জিকে আপাতত শান্ত থাকার জন্য চোখের ইশারা করলেন। তাদের মনের গভীরে কুটিল বিশ্বাস ছিল যে এই হতদরিদ্র বস্তির ছেলে এবং এক বুড়ো অবসরপ্রাপ্ত প্রফেসর তাদের এই বিপুল ক্ষমতার সাম্রাজ্যের সামনে আর কী বা প্রমাণ করতে পারবে। তারা মনে মনে ভাবলেন যে এটি আসলে একটি অত্যন্ত চমৎকার সুযোগ, যখন তারা লাইভ ক্যামেরার সামনে অয়নকে পুরোপুরি অপদস্থ ও অপরাধী সাব্যস্ত করে নিজেদের মেয়ের সামাজিক সম্মান আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারেন। প্রিন্সিপাল চ্যাটার্জি বাধ্য হয়ে অয়নকে নিজের শেষ কথা বলার জন্য ঘড়ির কাঁটায় মাত্র 10 মিনিটের এক সংক্ষিপ্ত সময় বরাদ্দ করলেন, এবং মুহূর্তের মধ্যে পুরো হলে একদম পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। প্রফেসর সেনগুপ্ত নিজের ব্যাগ থেকে একটি পেনড্রাইভ বের করে সেটি হলের বিশাল প্রজেক্টরের মূল স্ক্রিনের সাথে সংযুক্ত করলেন এবং অত্যন্ত গম্ভীর গলায় নিজের বক্তব্য শুরু করলেন।
তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন যে গতকাল যা কিছু এই নামী কলেজের পরীক্ষা হলে ঘটেছে তা কোনো সাধারণ চুরি বা শ্লীলতাহানির ফৌজদারি মামলা ছিল না, বরং একজন অত্যন্ত দরিদ্র ও চরম প্রতিশ্রুতিবান ছাত্রের জীবনকে চিরতরে ধ্বংস করে দেওয়ার এক অত্যন্ত জঘন্য ও সুপরিকল্পিত উচ্চবিত্তদের ষড়যন্ত্র ছিল। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে তাদের কাছে এই কুৎসিত ষড়যন্ত্রের প্রতিটি অংশ বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার জন্য নিরেট ও অকাট্য ডিজিটাল প্রমাণ নথিপত্র মজুদ রয়েছে, যা পৃথিবীর কোনো মানুষই নিজের ক্ষমতা, রাজনৈতিক প্রতিপত্তি বা টাকার পাহাড় দিয়ে অস্বীকার করতে পারবে না। প্রফেসরের মুখ থেকে এই কথাটি শোনা মাত্রই অহনার বহনার বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল এবং তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হল। অয়ন নিজের ডান হাতে প্রজেক্টরের রিমোটটি তুলে নিল এবং হলের বড় ডিজিটাল স্ক্রিনে একটি অত্যন্ত জটিল গ্রাফ এবং কিছু গোপন ডিজিটাল উপাত্ত প্রদর্শন করল। সে উপস্থিত মিডিয়ার সাংবাদিকদের দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট গলায় জানাল যে অহনার যে মূল্যবান ডায়মন্ড নেকলেসটি গতকাল তার ছেঁড়া ব্যাগ থেকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছিল, সেটির ভেতরের অংশে একটি অত্যন্ত আধুনিক অ্যাপল এয়ারট্যাগ প্রযুক্তির ট্র্যাকার লাগানো ছিল। অয়ন রিমোট টিপে বলল যে এই এয়ারট্যাগটি সবসময় অহনার ব্যক্তিগত আইফোনের ব্লুটুথ নেটওয়ার্কের সাথে যুক্ত থাকত এবং প্রতি মিনিটের নিখুঁত লোকেশনের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড নিজের ভেতরের মেমোরিতে সম্পূর্ণ সুরক্ষিত রাখত। সে সেই লোকেশন হিস্ট্রির পুরো গোপন রেকর্ডটি স্ক্রিনে সবার সামনে এক ক্লিকে খুলে ধরল। স্ক্রিনে ভেসে ওঠা সেই রঙিন গ্রাফটি হাতের কাঠি দিয়ে বুঝিয়ে অয়ন অত্যন্ত জোরালো ও বজ্রকণ্ঠ গলায় বলল যে এই ডিজিটাল স্যাটেলাইট রেকর্ড পরিষ্কারভাবে সাক্ষ্য দেয় যে সেই বহুমূল্য নেকলেসটি গতকাল সকাল থেকে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত অহনার আইফোনের রেঞ্জের একদম ভেতরে অবস্থান করছিল। ঠিক তারপর হঠাৎ করে সেই নেকলেসটি মাত্র ২ মিনিটের এক সংক্ষিপ্ত সময়ের জন্য অহনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অয়নের ব্যাগের স্থানাঙ্কের জায়গায় যায় এবং সেখানেই চিরতরে থেমে যায়। সে স্ক্রিন থেকে চোখ সরিয়ে অহনার চোখের দিকে সরাসরি বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল যে যখন সেই নেকলেসটি পুরো সময় অহনার নিজের শরীরের কাছেই বহাল ছিল, তখন পরীক্ষা চলাকালীন সেটি হঠাৎ নিজে নিজে উড়ে এসে অয়নের ছেঁড়া ঝোলার ভেতর কিভাবে পৌঁছাতে পারে। এই অমোঘ প্রশ্ন এবং স্ক্রিনে দৃশ্যমান সেই অব্যর্থ ডিজিটাল টেকনিক্যাল প্রমাণ প্রত্যক্ষ করে অহনার পরাক্রমশালী বাবার মুখাবয়ব এক মুহূর্তে ফ্যাকাসে ও চূন হয়ে গেল। হলের ভেতর উপস্থিত মিডিয়ার সাংবাদিকরা জোরে জোরে নানান অস্বস্তিকর প্রশ্ন ছুড়তে লাগলেন এবং ডজন ডজন ক্যামেরার তীব্র ফ্ল্যাশলাইট সরাসরি অহনার মুখের ওপর এসে চমকাতে লাগল। অহনা চরম ঘাবড়ে গিয়ে তোতলামি করতে শুরু করল এবং সে আমতা আমতা করে বলল যে এসবই সম্পূর্ণ মিথ্যে ও সাজানো। কেউ নিশ্চয়ই তার ব্যক্তিগত ফোন হ্যাক করে এই জাল রেকর্ড কম্পিউটারে বানিয়েছে। সে নিজের এই জঘন্য কথাকে সত্য প্রমাণ করার জন্য পুনরায় সবার সামনে ক্যামেরার মুখোমুখি হয়ে কাঁদার এক করুণ নাটক করতে লাগল। কিন্তু এইবার তার সেই মিথ্যে ছলনাময়ী চোখের জলের হলের কোনো একটি মানুষের ওপর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়ছিল না, কারণ ডিজিটাল স্যাটেলাইট প্রমাণ অত্যন্ত পরিষ্কার, অকাট্য এবং শক্তিশালী ছিল। ঋত্বিক পরিস্থিতি বেগতিক দেখে অহনাকে বাঁচানোর শেষ মরিয়া চেষ্টা করতে করতে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল যে এসবই আইনি বকবকানি, আর একজন চোর নিজের চুরি লোকানোর জন্য কম্পিউটারে গ্রাফিক্সের সাহায্যে যে কোনো কিছু নকল বানাতে পারে। সে সাংবাদিকদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল যে যদি চুরির প্রমাণ মিথ্যেও ধরে নেওয়া হয়, তবুও অয়ন গতকাল সকালে লাইব্রেরির পাশের ফাঁকা করিডোরে অহনার সাথে যে চরম অভদ্রতা, জঘন্য আচরণ করেছিল এবং তার জামাকাপড় টেনে ছিঁড়েছিল, তার বিরুদ্ধে এই কম্পিউটারের গ্রাফের কি জবাব আছে? ঋত্বিকের মনের গভীরে এই অন্ধ বিশ্বাস ছিল যে এই নারী নির্যাতনের সংবেদনশীল অভিযোগটিকে পৃথিবীর কোনো মেশিন বা ডিজিটাল গ্রাফ কোনোদিনও মিথ্যে প্রমাণ করতে পারবে না। কিন্তু সেই অহংকারী যুবকটি জানত না যে আসল পরমাণু বোমাটি এখনও হলের মাঝে ফাটা বাকি ছিল। প্রেক্টর প্রফেসর সেনগুপ্ত একটি অত্যন্ত শান্ত, শীতল কিন্তু অত্যন্ত বিপজ্জনক ও রহস্যময় হাসির সাথে ঋত্বিকের ক্রুদ্ধ মুখের দিকে তাকালেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন যে পরম সত্যকে সাময়িকভাবে লোকানোর জন্য মানুষ যতই কুটিল চেষ্টা করুক না কেন, ঈশ্বরের সুতীক্ষ্ণ নজর থেকে কোনো অপরাধী কোনোদিন পার পায় না। অয়ন নিজের হাতের রিমোটের লাল বোতামটি আলতো করে টিপল এবং স্ক্রিনে একটি হাই ডেফিনিশন ভিডিও প্লে হতে লাগল। এটি অবিকল সেই সিসিটিভি ভিডিও ছিল যা তারা ডেলিভারি ভ্যানের ড্যাশবোর্ড ক্যামেরা থেকে অত্যন্ত কষ্ট করে বের করেছিলেন।
ভিডিওর ছবির কোয়ালিটি অত্যন্ত চমৎকার ও ঝকঝকে ছিল এবং তাতে লাইব্রেরির পেছনের বাইরের সেই পুরো অংশটি একদম দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছিল, যেখানে অহনা সম্পূর্ণ একা দাঁড়িয়ে নিজের হাত দিয়ে নিজেরই জামাকাপড় ছিঁড়ার এবং নখ দিয়ে নিজের চামড়া আঁচড়ানোর সেই শয়তানি নাটকটি একাকী মঞ্চস্থ করেছিল। যেমনই সেই জীবন্ত ভিডিওটি কনফারেন্স হলের বিশাল স্ক্রিনে সবার সামনে চলা শুরু হলো, পুরো কনফারেন্স হলের ভেতরে যেন এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ভূমিকম্প এসে আঘাত করল। সেই ভিডিও চিত্রে অত্যন্ত পরিষ্কারভাবে দৃশ্যমান হচ্ছিল যে ঋত্বিক গভীর রাতের ঘুটঘুটে অন্ধকারে প্রিন্সিপালের ব্যক্তিগত কার্যালয় থেকে অতি গোপনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করছিল, যা আসলে ছিল ওই দিনের আসন্ন পরীক্ষার মূল প্রশ্নপত্র। এর ঠিক পর মুহূর্তেই প্রজেক্টরের পর্দায় গতকাল সকালের সময়ের সিসিটিভি ফুটেজ ভেসে আসে, যাতে দেখা যাচ্ছিল অহনা সেই জনমানবহীন ফাঁকা করিডোরে একদম একাকী দাঁড়িয়ে রয়েছে। পুরো ভিডিওর কোথাও অয়নের দূর দূরান্ত পর্যন্ত কোনো প্রকার নাম নিশানা বা অস্তিত্ব ছিল না। কনফারেন্স হলে উপস্থিত প্রতিটি মানুষ নিজেদের বুকের নিঃশ্বাস বন্ধ করে একদৃষ্টে সেই বিশাল স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন এবং সুগভীর সত্যের সেই নগ্ন ও অকাট্য রূপ সবার সামনে উন্মোচিত হচ্ছিল। ভিডিওর পরবর্তী অংশটি তো যেন পুরো কনফারেন্স হলের ভেতরে উপস্থিত প্রতিটি জীবন্ত মানুষের মাথার হোশ ও চেতনা এক নিমেষে উড়িয়ে দিল। কুরিয়ার ভ্যানের ক্যামেরায় খুব নিখুঁতভাবে বন্দী হয়ে গিয়েছিল যে অহনা প্রথমে নিজের হাতের জলের বোতলটিকে ইচ্ছে করে সশব্দে মেঝের ওপর ফেলে দিল। তারপর সে নিজের ধারালো নখ দিয়ে অত্যন্ত নির্মম ও হিংস্রভাবে নিজেরই সুন্দর মুখমণ্ডল এবং গলা আঁচড়ে রক্তাক্ত করে তুলল। তারপর সে নিজের দু হাত দিয়ে নিজের গায়ের ইউনিফর্মটি জোরে টেনে ছিঁড়ে ফেলল এবং মাটিতে হাঁটু গেড়ে বসে ডুকরে কাঁদার এক নিখুঁত মহড়া বা প্র্যাকটিস করতে লাগল। এসব শয়তানি কাণ্ডকারখানা সচক্ষে অবলোকন করে হলে বসার সমস্ত সুধী মহলের মুখ বিস্ময়ে হাঁ হয়ে রয়ে গেল। অহনার সেই জঘন্য ও কুৎসিত কীর্তি ওই বড় স্ক্রিনে বারবার লুপ আকারে দেখানো হচ্ছিল। উপস্থিত সংবাদ মাধ্যমের হাই ডেফিনিশন ক্যামেরাগুলো সেই প্রজেক্টর স্ক্রিনের প্রতিটি ফ্রেম ও সেকেন্ড নিজেদের মেমোরিতে নিখুঁতভাবে রেকর্ড করে নিয়েছিল। হলের যে সমস্ত সুবিধাবাদী ছাত্রছাত্রীরা গতকাল পর্যন্ত অয়নকে বিনা অপরাধে গালিগালাজ করছিল এবং তাকে এক জঘন্য চোর ও দরিদ্র ভাবছিল, তারা সবাই এখন অহনার দিকে অত্যন্ত তীব্র ঘৃণা ও চরম অবজ্ঞাভরা চাউনিতে তাকাচ্ছিল। অহনা অপমানের চোটে নিজের ঘামে সম্পূর্ণরূপে ভিজে একাকার হয়ে গিয়েছিল এবং তার পুরো শরীরটা তীব্র ভয়ের চোটে বুড়িভাবে কাঁপছিল। সে ভারসাম্য হারিয়ে চেয়ার থেকে ধপাস করে নিচে মেঝের ওপর পড়ে গেল এবং নিজের প্রভাবশালী পিতার দিকে চাতকের মতো সাহায্যের আশায় অবলা দৃষ্টিতে দেখতে লাগল। কিন্তু অহনার বাবার নিজের আজন্মের আভিজাত্যের অহংকার এবং তার সমাজের উচ্চ সম্মান এখন পুরোপুরি ধুলোয় মিশে একাকার হয়ে গিয়েছিল। তার দীর্ঘ বছরের পর বছর ধরে তিল তিল করে তৈরি করা ব্যবসায়িক প্রতিপত্তি এবং রাজনীতির উচ্চাভিলাষী স্বপ্নগুলোকে তার নিজের অহংকারী কন্যা সন্তান এক মুহূর্তের মধ্যে পায়ের নিচে পিষে ছাই করে দিয়েছিল। তিনি তীব্র রাগে ও অপমানে যেন পাগল হয়ে যাচ্ছিলেন। ঋত্বিকও নিজের বসার জায়গায় এক পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, কারণ তার নিজের প্রশ্নপত্র আলমারি থেকে চুরি করার কুৎসিত ভিডিও সবার সামনে অবলীলায় চলে এসেছিল। প্রিন্সিপাল চ্যাটার্জির মুখমণ্ডলের অবয়ব এমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন সমাজ বুক থেকে কেউ এসে তার মুখে একরাশ আলকাতরার কালো কালি লেপে দিয়েছে। তাদের বংশের সমস্ত রাজকীয় ঘমণ্ড এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ক্ষিপ্ত সাংবাদিকেরা নিজেদের হাতের চ্যানেল মাইকগুলো সোজা প্রিন্সিপাল চ্যাটার্জি এবং অহনার পরাক্রমশালী পিতার মুখের সামনে তাক করে ধরলেন। তারা তাদের একের পর এক অত্যন্ত তীক্ষ্ণ ও ধারালো প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন যে ভারতের এত বড় বড় নামী কলেজগুলোতে উচ্চবিত্ত ও বড় লোকদের সন্তানদের কি ছোটবেলা থেকে এইসব নোংরা কীর্তি শেখানো হয়? গরিব ও সহায় সম্বলহীন মেধারী শিক্ষার্থীদের জীবনকে ক্ষমতার জোরে এভাবে পায়ের নিচে পিষে ফেলাই কি তাদের বংশগত শখ? প্রফেসর সেনগুপ্ত এবার মাইক্রোফোনটি নিজের হাতে তুলে নিলেন এবং অত্যন্ত চড়া ও গম্ভীর গলায় বললেন যে এটি কেবল একটি সাধারণ কলেজের অভ্যন্তরীণ চুরির মামলা নয়, বরং এটি আমাদের ঘুণে ধরা প্রশাসনিক সিস্টেমের গালে এক মস্ত বড় চড়, যেখানে টাকার গরম ও প্রতিপত্তির জোরে পবিত্র আইনকে প্রকাশ্য বাজারে কেনাবেচা করা হয়।
তিনি হলের ওপাশে দাঁড়িয়ে থাকা লোকাল পুলিশ ইন্সপেক্টরের দিকে হাত উঁচিয়ে ইশারা করলেন, যিনি এতক্ষণ ধরে এক কোণায় দাঁড়িয়ে এই সমস্ত ঘটনার গতি প্রকৃতি দেখছিলেন। প্রফেসর সেনগুপ্ত তাকে কড়া গলায় বললেন যে এখন আপনার চোখের সামনে এই প্রশ্নপত্র চুরি, জালিয়াতি এবং একজন সম্পূর্ণ নির্দোষ ও নিষ্পাপ শিক্ষার্থীর জীবন চিরতরে ধ্বংস করার ষড়যন্ত্রের সমস্ত পাকা ডিজিটাল প্রমাণ নথিপত্র মজুদ রয়েছে। তিনি জোরালো দাবি তুললেন যে ঋত্বিক এবং অহনাকে তক্ষুনি এই হলরুম থেকেই গ্রেফতার করা হোক এবং প্রিন্সিপাল চ্যাটার্জির বিরুদ্ধে নিজের প্রশাসনিক পদের চরম অপব্যবহার করার গুরুতর অপরাধে কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক। হলে বসা সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা প্রফেসর সেনগুপ্তের এই যুগান্তকারী কথার সমর্থন জানিয়ে হাত চাপড়ে জোরে জোরে তালি বাজানো শুরু করে দিল। অয়নের চোখের কোণ বেয়ে এখন পরম তৃপ্তি ও খুশির অশ্রুধারা বয়ে যাচ্ছিল। সে সমাজ ও নিয়তির বিরুদ্ধে লড়ে নিজের হকের লড়াইটি আজ পুরোপুরি জিতে নিয়েছিল। সে সমাজ এবং আইনের নজরে আবার এক সম্পূর্ণ বেদাগ, পবিত্র ও নির্দোষ মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। যে হাত দুটিতে মাত্র কিছু ঘন্টা পূর্বেও অপরাধীর মতো লোহার ঠান্ডা হাতকড়া পরানো হয়েছিল, সেই হাত আজ পূর্ণ সম্মানের সাথে ওপরে মেঘের দিকে উঠছিল। সে মনে মনে হাসপাতালে শয্যাশায়ী নিজের অসুস্থ বৃদ্ধা দিদিমাকে স্মরণ করল এবং পরম করুণাময় ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাল। সত্যের এই বিজয় আরও একবার সমাজ বুকে এটি অকাট্যভাবে প্রমাণ করে দিয়েছিল যে মিথ্যের পা যতই দ্রুত গতিতে দৌড়াক না কেন, কিন্তু ইতিহাসের শেষ প্রান্তে এসে চূড়ান্ত জয় সবসময় পরম সত্যেরই অবধারিত রূপ হয়। কনফারেন্স হলের চার দেওয়ালে ছড়িয়ে থাকা থমথমে নীরবতাকে পুলিশ ইন্সপেক্টরের গালগম্ভীর ভারী গলার আওয়াজ এক পলকে ভেঙে চূর্ণ করে দিল। তিনি নিজের অধীনস্থ কনস্টেবলদের তক্ষুনি ঋত্বিক এবং প্রিন্সিপাল চ্যাটার্জিকে অনতিবিলম্বে গ্রেফতার করার কঠোর আইনি আদেশ প্রদান করলেন। কর্তব্যরত পুলিশ অফিসারেরা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রিন্সিপালের রাজকীয় চেয়ার থেকে তাকে জামার কলার ধরে হিঁচড়ে নিচে নামাল এবং তার দুই হাতে সেই ঠান্ডা লোহার হাতকড়াটি সশব্দে পরিয়ে দিল, যা মাত্র কয়েক ঘন্টা আগে অয়নের দুই হাতকে ক্ষতবিক্ষত করেছিল। নিজের আজীবনের সামাজিক সম্মান এবং নিজের সুউচ্চ এই সমস্ত ভয়াবহ ও লজ্জাজনক দৃশ্য সচক্ষে প্রত্যক্ষ করে অহনা সম্পূর্ণরূপে ভেতর থেকে ভেঙে চূর্ণ হয়ে পড়েছিল। সে কনফারেন্স হলের নোংরা মেঝেতে হাঁটুর ওপর ভর দিয়ে বসে নিজের পিতার দিকে করুণ চোখে সাহায্যের শেষ আকুতি জানাচ্ছিল। তার এতক্ষণের সে মিথ্যে ছলনাময়ী চোখের জলের জায়গা এখন সত্যি সত্যি সুতীব্র ভয়ের চোখের জল দখল করে নিয়েছিল। কিন্তু কনফারেন্স হলের একটি প্রাণীর মনেও তার মতো কুটিল চরিত্রের জন্য বিন্দুমাত্র কোনো দয়া বা সহানুভূতির লেশ ছিল না। অহনার পিতা, যিনি এই মহানগরীর সবচেয়ে বড় ও প্রভাবশালী শীর্ষ শিল্পপতি হিসেবে গণ্য হতেন, চরম অপমান এবং ভেতরের তীব্র রাগে থরথর করে কাঁপছিলেন। তিনি মেঝের ওপর পড়ে থাকা নিজের ক্রন্দনরত কন্যার দিকে অত্যন্ত সুতীব্র ঘৃণা ও চরম অবজ্ঞাভরা ক্রুদ্ধ নজরে তাকালেন। তিনি ভরা কনফারেন্স হল এবং চারপাশের মিডিয়া ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত পরিষ্কার ও দৃঢ় ভাষায় এই ঐতিহাসিক ঘোষণা করে দিলেন যে আজ এই মুহূর্ত থেকে এই কুলাঙ্গার মেয়ের সাথে তাদের মর্যাদাপূর্ণ পরিবার এবং তাদের বিপুল সম্পত্তির বিন্দু মাত্র কোনো আর্থিক বা আইনি লেনদেন রইল না। তিনি অত্যন্ত কঠোর গলায় বললেন যে মেয়ে নিজের আভিজাত্যের অহংকারে অন্ধ ও বধির হয়ে এক দরিদ্র ও অনাথ শিক্ষার্থীর জীবন ধ্বংস করার মতো জঘন্য চেষ্টা করতে পারে, সে তাদের মতো অভিজাত বংশের মেয়ে ডাকার যোগ্যতা একেবারেই রাখে না। পিতার মুখ থেকে এই চরম ও কঠোর সিদ্ধান্ত শ্রবণ করে অহনা আছাড় খেয়ে সেখানেই হলের ঠান্ডা মেঝের ওপর আছড়ে পড়ে গেল। যে বিপুল ঐশ্বর্য, দৌলত এবং সামাজিক প্রতিপত্তির ওপর ভিত্তি করে তার এত বেশি অহংকার ও দম্ভ ছিল, তা আজ এক মুহূর্তের ঝড়ে কেবল এক ছাইয়ের গাদায় রূপান্তর লাভ করল। তার হবু স্বামী ঋত্বিককে পুলিশকর্মীরা কলার ধরে টেনে হিঁচড়ে লকআপের দিকে নিয়ে যাচ্ছিল এবং তার নিজের আপন জন্মদাতা পিতা তাকে চিরকালের জন্য পৈতৃক সম্পত্তি থেকে বেদখল করে হলের বাইরে গটগট পায়ে চলে গিয়েছিলেন। গতকাল পর্যন্ত যে অহংকারী মেয়ে নিজেকে পুরো কলেজের অলিখিত রানী ভাবত, আজ সে ওই কলেজেরই নোংরা মেঝেতে এক পথের ভিখারিনীর চেয়েও অধম ও শোচনীয় অবস্থায় পড়ে ডুকরে ডুকরে কাঁদছিল। প্রফেসর সেনগুপ্ত ধীর পায়ে এগিয়ে গিয়ে কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কার্যনির্বাহী প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে অয়নের জন্য পূর্ণ ইনসাফ এবং তার হকের অধিকার দাবি করলেন।
সমস্ত সত্য ঘটনা যখন কাঁচের মতো পরিষ্কার ও স্বচ্ছ হয়ে চোখের সামনে ভেসে উঠল, তখন কলেজ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে আর কোনো দ্বিতীয় বিকল্প রাস্তা বা অজুহাত বাকি ছিল না। তারা তক্ষুনি অয়নের নামে জারি করা সেই বেআইনি বহিষ্কারপত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দিল এবং তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেই কাঙ্ক্ষিত সম্পূর্ণ বৃত্তির অফার লেটারটি প্রশাসনিক রূপে অত্যন্ত সম্মানের সাথে ও সগর্বে তার হাতে সঁপে দিল। এর সাথেই অয়নকে সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো এবং তাকে চরম সামাজিক ও মানসিক যন্ত্রণা দেওয়ার অপরাধের জরিমানা হিসেবে কলেজ ফান্ড থেকে তাকে একটি মস্ত বড় অঙ্কের মোটা টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও অফিসিয়াল ঘোষণা করা হল। ক্ষতিপূরণের সেই বিশাল অঙ্কের চেকে চোখ পড়তেই অয়নের মনের ভেতর চেপে থাকা দীর্ঘদিনের একটি মস্ত বড় মানসিক বোঝা ও দুশ্চিন্তা চিরকালের জন্য নেমে গেল। এখন তার হাসপাতালে মৃত্যুর সাথে লড়তে থাকা বৃদ্ধা দিদিমার প্রাণ খুব সহজেই উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব ছিল। সে সেই বৃত্তির অফিসিয়াল লেটার এবং ক্ষতিপূরণের চেকটি নিজের দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে পরম ভক্তিতে চুমু খেল। তার চোখ থেকে খুশির নোনা জল অনবরত বইতে লাগল। সে সবার প্রথমে সামনে দাঁড়িয়ে থাকা প্রফেসর সেনগুপ্তের পা ছুঁয়ে প্রণাম করল এবং তাকে পরম ঈশ্বরের রূপ মনে করে মনে মনে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাল। যদি প্রফেসর সেনগুপ্ত সঠিক সময়ে তার তমসাবৃত জীবনে এক ফরিস্তা বা ত্রাতা হয়ে আবির্ভূত না হতেন, তবে আজ তার নিষ্পাপ জীবনটি চিরকালের জন্য অন্ধকার জেলের কালকুঠুরিতে শেষ হয়ে যেত। একটি পল বা সেকেন্ডও সময় নষ্ট না করে অয়ন এবং প্রফেসর সেনগুপ্ত নিজেদের গাড়িতে চড়ে সোজা সেই বড় সরকারি হাসপাতালের অভিমুখে তীব্র গতিতে ছুটলেন, যেখানে তার দিদিমা আইসিইউর ভেতরে জীবন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। হাসপাতালে তড়িৎ গতিতে পৌঁছে অয়ন তক্ষুনি রিসেপশনের ক্যাশ কাউন্টারে ক্ষতিপূরণের সেই বড় চেকটি জমা করল এবং কর্তব্যরত ডাক্তারদের দুহাত জোর করে পরম বিনীতভাবে অনুরোধ করল যে তারা যেন হাসপাতালের সবচেয়ে সেরা ও নামী সার্জনকে ডেকে এনে তার দিদিমার জটিল অস্ত্রোপচার এখনই শুরু করেন। চিকিৎসার প্রয়োজনীয় টাকার পুরো সুব্যবস্থা হয়ে যাওয়া মাত্রই হাসপাতাল প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে নিজেদের কার্যাবলী সম্পন্ন করল এবং দিদিমাকে একটি অত্যন্ত আধুনিক লাইফ সাপোর্ট যুক্ত ও সুরক্ষিত অপারেশন থিয়েটারে দ্রুত শিফট করে দিল। সেই জটিল অপারেশনটি দীর্ঘ বেশ কয়েক ঘণ্টা ধরে ক্রমাগত চলতে লাগল এবং অয়ন বাইরে হাসপাতালের অলিন্দের করিডোরে করিডোরে দেওয়ালে রাখা ঈশ্বরের ছোট্ট ছবির সামনে নিজের দুই হাত জোড় করে ঠান্ডা মেজের ওপর হাঁটু গেড়ে বসে রইল। সে তার দিদিমার পুরনো বাৎসল্য মাখা বাণীবদ্ধ মিষ্টি কথা এবং তার নিঃস্বার্থ আজীবনের ভালোবাসাকে মনে করে বারবার ফুঁপিয়ে কাঁদছিল। তার মস্তিষ্কের ভেতরে গত ২৪ ঘণ্টার সেই ভয়াবহ, কালচে এবং প্রলয়ঙ্কারী ঝড়টি বারবার আবর্তিত হচ্ছিল, যা তাকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। কিন্তু এখন তার মনের গভীরে পূর্ণ বিশ্বাস জন্মেছিল যে যেহেতু তার সততা ও সত্যের জয় হয়েছে, তাই দয়াময় ঈশ্বর তার একমাত্র অভিভাবক দিদিমাকেও নিশ্চয়ই নতুন জীবন দান করে বাঁচিয়ে নেবেন। প্রফেসর সেনগুপ্ত সারাক্ষণ তার পিঠে ও কাঁধে হাত রেখে তাকে অনবরত সান্ত্বনা ও সাহস যোগাচ্ছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অপারেশন থিয়েটারের ভারী দরজার ওপরে জ্বলতে থাকা লাল সতর্কীকরণ বাতিটি নিভে গেল এবং মূল প্রধান সার্জন মুখে একটি স্বস্তির হালকা হাসি মেখে অলিন্দে বেরিয়ে এলেন। তিনি অতিরিক্ত পরিশ্রমে ও ঘামে ভিজে যাওয়া অয়নের কাঁধ আলতো করে চাপড়ে দিয়ে বললেন যে অস্ত্রোপচার সম্পূর্ণরূপে সফল হয়েছে এবং এখন তার দিদিমার জীবন প্রদীপের আর কোনো বড় বিপদ বা আশঙ্কা নেই। এই পরম শুভ সংবাদটি শ্রবণ করা মাত্রই অয়ন খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল এবং সে আবেগের আতিশয্যে ডাক্তারবাবুকে জোরে জড়িয়ে ধরল। তার জীবনের সবচেয়ে বড় ও কাঙ্ক্ষিত স্বপ্নটি এখন পরমেশ্বরের কৃপায় পূরণ হয়ে গিয়েছিল। তার দিদিমা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে তার সাথে সুদূর লন্ডনে পাড়ি দিতে পারতেন এবং তারা দুজনে মিলে এক সম্পূর্ণ নতুন ও শান্তিময় জীবন শুরু করতে পারতেন। কিছু ঘন্টার পর যখন আইসিইউর বেডে বৃদ্ধা দিদিমার পুরোপুরি জ্ঞানের হোশ ফিরে এলো, তখন অয়ন ধীর পায়ে ছুটে তার শয্যার পাশে গেল এবং তার দুর্বল কুঁচকে যাওয়া হাতটি নিজের শক্ত দুই হাতের মুঠোয় পরম মমতায় তুলে নিল। দিদিমার ক্লান্ত ও মলিন চোখে তখনও এক অজানা ভয়ের রেশ লেগেছিল, কিন্তু অয়ন মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে তাকে অক্সফোর্ড বৃত্তির সেই চকচকে লেটারটি চোখের সামনে দেখাল এবং গত রাতের সমস্ত সত্য ঘটনা বিস্তারিতভাবে খুলে বলল।
সে জানাল যে কিভাবে ন্যায়ের আদালতে সত্যের চূড়ান্ত জয় হল এবং কিভাবে ওই অপরাধী খারাপ লোকেদের তাদের নিজেদের কৃতকর্মের খুব কড়া আইনি সাজা মিলল। দিদিমার দুই চোখ বেয়ে পরম তৃপ্তির খুশির গরম জল উপচে পড়ল এবং তিনি নিজের নাতির কপালে পরম স্নেহে চুমু খেয়ে তাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বাৎসল্যমাখা আশীর্বাদ দিলেন। বিপরীত মেরুতে প্রকৃতির অমোঘ নিয়মে কর্মের সেই ভয়ানক ও নিষ্ঠুর ফল সেই অহংকারী বড়লোকদের সন্তানদের খুব বাজেভাবে ভোগ করতে হচ্ছিল। লোকাল থানার লকআপের ভেতরে ঋত্বিক এবং প্রিন্সিপাল চ্যাটার্জিকে কোনো প্রকার ভিআইপি সুবিধা বা রাজকীয় সুখ সুবিধা প্রদান করা হচ্ছিল না। তাদের বিরুদ্ধে লকার থেকে প্রশ্নপত্র চুরি করা, সিসিটিভি ক্যামেরা বন্ধ করে ডিজিটাল প্রমাণ মেটানো, আদালতে মিথ্যে সাক্ষ্য সাজানো এবং এক নিরীহ মেধাবী ছাত্রের ওপর শারীরিক অত্যাচার করার অত্যন্ত সঙ্গীন, গুরুতর এবং অজামিনযোগ্য ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। উচ্চ আদালতের মাননীয় জজ সাহেব তাদের জামিনের আবেদন সাফ ও এক বাক্যে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এবং তাদের অন্তত ৭ বছরের কঠোর সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়ে একটি অত্যন্ত বিপজ্জনক ও দুর্গম জেলের কালকুঠুরিতে নিক্ষেপ করেছিলেন, যেখানে প্রতিদিন তাদের সাধারণ কয়েদিদের মতো জাতাকল পিষে জবের ছাতু তৈরির কঠোর কাজ করতে হচ্ছিল। অহনার সামাজিক অবস্থা তো হয়তো কোনো সামাজিক মৃত্যুর চেয়েও বেশি অধম ও জঘন্য হয়ে গিয়েছিল। তার নিজের পিতা তাকে চিরকালের জন্য বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন এবং তার সমস্ত ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি আইনি নোটিশে সিল করে দিয়েছিলেন। মিডিয়া এবং ইন্টারনেটের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তার সেই কুৎসিত ষড়যন্ত্রের ভিডিওর প্রতিটি ফ্রেম এত বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল যে মহানগরীর কোনো সভ্য বা শরীফ মানুষ তাকে যৎসামান্য চাকরি বা মাথা গোজার আশ্রয় দিতেও প্রস্তুত ছিল না। যে অহংকারী মেয়ে গতকাল পর্যন্ত লক্ষ টাকার চকচকে হিরে শরীরে জড়িয়ে আভিজাত্য দেখাত, আজ সে কলকাতার তপ্ত ও পিচঢালা রাস্তায় একটি ছোট্ট সস্তা চাকরি সন্ধানে দরদর কাটোকা খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। তার আজন্মের অহংকার এবং অন্যের প্রতি ক্রূরতা তার নিজের জীবনকেই এক চরম ও ভয়ানক জীবন্ত নরক বানিয়ে ছেড়েছিল। যে অর্থলোভী ও স্বার্থপর সমাজ গতকাল পর্যন্ত অহনা এবং ঋত্বিকের পকেটের পয়সার চমকের আগে নিজের মাথা নত করত, আজ সেই সমাজই রাস্তায় তাদের দেখতে পেলে খুব বাজেভাবে তাদের মুখ লক্ষ্য করে থুতু ফেলছিল। এটাই প্রকৃতির অটল শাশ্বত নিয়ম এবং এটাই দুনিয়ার আসল কর্মের ফল। মানুষ যতই ধনী, প্রভাবশালী বা ক্ষমতার চূড়ায় কেননা আসীন হয়ে যাক, কিন্তু যখন সে কোনো অসহায়, গরিব এবং নির্দোষ মানুষের ওপর নিজের পয়সার গরম দেখিয়ে জুলুম বা অত্যাচার করে, তখন ওপরওয়ালার লাঠিতে বাইরে থেকে কোনো আওয়াজ বা শব্দ হয় না ঠিকই, কিন্তু তার চোট বা আঘাতের গভীরতা খুব মারাত্মক হয়। ওই পাষণ্ড লোকেরা এক সহায় সম্বলহীন অনাথের বুকফাটা দীর্ঘশ্বাস ও হায় নিয়েছিল, যা তাদের পুরো রাজকীয় সালতানাতকে পলকের মধ্যে পুড়িয়ে ছায়ের গাদায় পরিণত করে দিয়েছিল। বিদ্যাপীঠে নিজের হকের ন্যায় ও সম্মান ফিরে পাওয়ার পর অয়ন যখন প্রথমবার নিজের সেই ছোট্ট ও নোংরা বস্তির গলিতে ফিরে গেল, তখন ওখানকার সমস্ত আপামর সাধারণ মানুষেরা তাকে একজন আসল হিরো বা নায়কের মতো খুব জোরালো ও জাঁকজমকপূর্ণ স্বাগত জানাল। যেসব তপ্ত ও সরু গলিতে তাকে সবসময় এক হতদরিদ্র, লাচার এবং সহায়হীন অনাথ ভেবে সমাজের কিছু মানুষ খোঁটা বা উপহাস দিত, আজ সেই চেনা গলিগুলোই সুবাসিত তাজা ফুলের মালা, আবির আর ঢোল নগারার চড়া আওয়াজে চারিদিকে আনন্দের সাথে প্রতিধ্বনিত হচ্ছিল। বস্তির প্রতিটি পিতা-মাতা নিজেদের সন্তানদের এখন অয়নের এই অসামান্য কামিয়াবি ও সাফল্যের মিসাল বা উদাহরণ দিচ্ছিলেন। অয়ন পরম শ্রদ্ধায় বস্তির সমস্ত বড় বড়দের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিল এবং তাদের মনে এটি পাকা বিশ্বাস করাল যে সে অক্সফোর্ডে পড়তে সুদূর লন্ডন চলে গেলেও নিজের দেশের মাটিকে এবং এই বস্তির মানুষদের কখনোই ভুলে যাবে না। সুদূর লন্ডন পাড়ি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে অয়ন একবারের জন্য পুনরায় নিজের পরম ত্রাতা ও মসিহা প্রফেসর সেনগুপ্তের বাসভবনে দেখা করতে গেল। সে পরম শ্রদ্ধার সাথে অত্যন্ত সম্মানের নিদর্শনস্বরূপ প্রফেসরের জন্য একটি সুন্দর কাশ্মীরি শাল এবং মিষ্টির বড় ডাব্বা উপহার হিসেবে ভেট করল। স্বভাবগতভাবে কড়া মেজাজের মানুষ সেই প্রফেসর সেনগুপ্তের প্রবীণ চোখেও আজ এক অদ্ভুত খুশির আর্দ্রতা ও আনন্দাশ্রু স্পষ্ট ফুটে উঠেছিল। তিনি অয়নকে নিজের দু হাতে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন এবং পরম স্নেহে বললেন যে তার নিজের আইনি জীবনের ন্যায় এবং নিজের এই অত্যন্ত প্রতিশ্রুতিবান ছাত্রের সততার ওপর আজ অনেক বেশি গর্ববোধ হচ্ছে। অয়ন তার কাছে হাত জোর করে এই দৃঢ় ওয়াদা বা প্রতিজ্ঞা করল যে সে নিজের উচ্চশিক্ষা পুরো করার পর পুনরায় নিজের মাতৃভূমি ভারতে ফিরে আসবে
এবং দেশের এই ঘুণে ধরা ও দুর্বল আইনি ব্যবস্থাকে ভেতর থেকে শুধরানোর জন্যে নিজের পুরো জীবন উৎসর্গ করে দেবে। এটি ছিল এক আদর্শ গুরু শিষ্যের অত্যন্ত মধুর ও আবেগঘন এক মিষ্টি মুহূর্ত। এর কিছু মাস পর কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরের দৃশ্যটি ছিল অত্যন্ত ভাবুক, আবেগপ্রবণ এবং এক পরম খুশিতে ভরা। অয়ন একটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ইস্ত্রি করা এবং নতুন কালো রঙের ব্লেজার কোট প্যান্ট পরেছিল, যাতে তাকে বেশ মার্জিত লাগছিল। সে নিজের আদরে দিদিমার কুঁচকে যাওয়া হাতটি শক্ত করে ধরে লন্ডনে যাওয়ার লম্বা আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন লাইনের দিকে ধীর পায়ে এগোচ্ছিল। তার দিদিমা একটি আরামদায়ক হুইল চেয়ারে বসে অত্যন্ত গর্ব ও বাৎসল্যের সাথে নিজের সুযোগ্য নাতিকে দেখে মৃদু হাসছিলেন। প্রফেসর সেনগুপ্ত তাদের দুজনকে খুশি খুশি মনে শেষ বিদায় জানানোর জন্যে ব্যক্তিগতভাবে বিমানবন্দরে সশরীরে উপস্থিত ছিলেন। অয়ন প্লেনে ওঠার আগে আরও একবার তাদের দুজনের পা ছুঁয়ে পরম ভক্তিভরে আশীর্বাদ নিল এবং এক অত্যন্ত সোনালী, উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে নিজের মজবুত কদম বাড়িয়ে দিল। অয়নের এই চরম বেদনাদায়ক, কণ্টকাকীর্ণ কিন্তু পরম অনুপ্রেরণামূলক জীবনযুদ্ধ পুরো ভারতবর্ষের বুকে একটি অনেক বড় এবং চিরন্তন বাস্তব মিসাল বা দৃষ্টান্ত কায়েম করে দিয়েছিল। সে নিজের মেধার জোরে পুরো দুনিয়ার সামনে এটি এক বাক্যে প্রমাণ করে দিয়েছিল যে দারিদ্র্য বা অনটন কোনো মানুষের জন্মগত অভিশাপ বা চিরস্থায়ী ভাগ্য নয়। আর যদি কোনো মানুষের অন্তরের ভেতরে পরম সত্য, সততা এবং চরম মুশকিলগুলোর সাথে বুক চিতিয়ে লড়ার সত্যি জজবা ও ইচ্ছা থাকে, তবে সে দুনিয়ার যে কোনো আসুরিক বা অশুভ শক্তিকে খুব সহজেই পরাস্ত করতে পারে। কলকাতার সেই তপ্ত, নোংরা ও দুর্গন্ধময় বস্তির গলি থেকে বের হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি পর্যন্ত তার এই সুদীর্ঘ সফর চোখের নোনা জলে ভরা নিশ্চয়ই ছিল। কিন্তু এর চূড়ান্ত সমাপ্তি বা অন্ত অত্যন্ত চমৎকার ও সুন্দর ছিল। সে নিজের ভাগ্যের কালো লিকিরকে নিজের কঠোর পরিশ্রম, মেধা ও সততা দিয়ে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে বদলে দিয়েছিল। আজ অয়ন লন্ডন শহরে একজন মস্ত বড় এবং দুনিয়ার অন্যতম সবচেয়ে সফল ও নামী অর্থনীতিবিদ হয়ে উঠেছে এবং নিজের প্যারি দিদিমার সাথে এক অত্যন্ত আলিশান ও রাজকীয় জীবন অতিবাহিত করছে। সে নিজের সততার পরিশ্রমের কামাই থেকে প্রতি বছর ভারতের বহু গরিব, অসহায় এবং অনাথ বাচ্চাদের পড়াশোনার পুরো আর্থিক খরচ নিজের কাঁধে বহন করে, যাতে অন্য কোনো প্রতিভাবান অয়নকে আর কোনোদিন সেই খারাপ বা অন্ধকার দিন দেখতে না হয় যা সে নিজের অতীতে দেখে এসেছিল। অন্যদিকে অহংকারী অহনা আজ ও নিজের অতীতে করা জঘন্য কীর্তির ওপর অনুশোচনার রক্তের অশ্রু কাঁদতে কাঁদতে একটি ছোট্ট ভাঙাচোরা নোংরা ঝুপড়িতে নিজের পাপের জীবনের শেষ দিনগুলো চরম যন্ত্রণায় কাটাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অহনা এবং ঋত্বিক কি তাদের অতীতে করা জঘন্য ও কুৎসিতকৃত কর্মের একদম সঠিক ও উপযুক্ত আইনি সাজা পেয়েছে, নাকি দেশের আইনকে তাদের মতো অপরাধীদের সাথে আরও কিছুটা বেশি কঠোরতা প্রদর্শন করা উচিত ছিল? আপনাদের মূল্যবান রায় বা মতামত নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানান। গল্পটি আপনাদের মনে ধরে থাকলে ও পছন্দ হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটিকে একদম শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুকরিয়া ও ধন্যবাদ।